গ্লোরিয়াস আইটির ট্রেনিং এবং সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। গ্লোরিয়াস আইটি দীর্ঘ 10 বছর যাবত গ্রাহকের শতভাগ আস্থা পূরণ করে সার্ভিস প্রদান করে যাচ্ছে। চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। সম্মানিত গ্রাহকগণ, যখন সাপোর্ট বা ট্রেনিং সংক্রান্ত যে কোনো বিষয়ে গ্লোরিয়াস আইটির সাথে যোগাযোগ করেন, তখনই আমাদের টিম দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রতিটি সমস্যার ধরন বুঝে তার নির্ধারিত টেকনিক্যাল এক্সপার্ট টিমের কাছে হস্তান্তর করা হয়, যাতে করে গ্রাহক পান সঠিক ও কার্যকর সমাধান। আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম অনলাইনের মাধ্যমে রিমোট সাপোর্ট এবং ট্রেনিং সেবা দিয়ে থাকেন, যা সময় ও দক্ষতা দুদিক থেকেই সাশ্রয়ী ও সুবিধাজনক। আজকে আমাদের ইলেকট্রনিক্স শোরুম ম্যানেজমেন্টের একটি ট্রেনিং সম্পন্ন হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পর্কে জানতে ফুল ভিডিওটি দেখুন। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের হাতে থেকে হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স শোরুম ম্যানেজমেন্টের ট্রেনিংটা শুরু হচ্ছে আরকি। তো আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। তো লগইনের পর আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এই ড্যাশবোর্ডটা এখানে আমি যে তথ্যগুলা পাচ্ছি, এটা হচ্ছে আজকের দিনের টোটাল হিসাব। অর্থাৎ আজকের দিনের টোটাল সামারি, আমি কত কি পারচেজ করলাম, কত সেল করলাম, সেখান থেকে নিট প্রফিট বা টোটাল পারচেজ অ্যামাউন্ট সবকিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কোনো রিটার্ন থাকলে সেগুলো দেখতে পাচ্ছি। তো ড্যাশবোর্ডে আরও বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, যেমন আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টগুলা বা টপ সেলিং প্রোডাক্টগুলা, পাশাপাশি আমাদের যে কাস্টমারগুলা আছে, কাস্টমারের গুলা দেখতে পাচ্ছি যারা বেশি পরিমাণ পারচেজ করছে, বা লাস্ট 30 ডেজের একটা সেলস রিপোর্ট পাচ্ছি, যেগুলো আমাদের বিজনেস ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারে, বা কারেন্ট ইয়ারের একটা রিপোর্ট আমি দেখতে পাচ্ছি। তো পাশাপাশি হচ্ছে সেল পেমেন্ট বা পারচেজ পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো প্রকার ডিউ থাকে, ডিউ এর হিসাবগুলা আমি ড্যাশবোর্ডে থেকে দেখে নিতে পারতেছি। এবং আমি যদি একটু নিচে আসি, তাহলে প্রোডাক্ট স্টক অ্যালার্ট নামে একটা অপশন পাচ্ছি। অর্থাৎ আমার যে প্রোডাক্টের স্টক অ্যালার্ট আমি পেতে চাচ্ছি, একটা মিনিমাম কোয়ান্টিটি আমি প্রোডাক্ট এন্ট্রির সময় যদি দিয়ে আসি, অটোমেটিক আমরা অ্যালার্টটা পেয়ে যাব এবং এখান থেকে দেখে নিতে পারবো যে কোন প্রোডাক্টের স্টকটা শেষ হয়ে যাচ্ছে। যদিও রিপোর্ট থেকে আরও ভালোভাবে আমরা এই পিকচারটা দেখতে পাবো। এখন বাম সাইডে যে মেনুগুলো আছে, এখান থেকে আমরা ইউজার ম্যানেজমেন্টে যেয়ে আমরা ইউজার তৈরি করতে পারি। ইউজার তৈরির জন্য আমরা কি করব, আগে রোলটা ক্রিয়েশন করে নিব। অর্থাৎ রোলটা ক্রিয়েশন করব কিভাবে? আমরা রোলসে ক্লিক করে এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে জাস্ট আমাদের একটা রোলের নাম দিতে হবে। সাপোজ আমরা ম্যানেজার একটা রোল দিচ্ছি এবং ম্যানেজারকে কি পারমিশন আমি দিতে চাচ্ছি, সেগুলা জাস্ট আমি শুধুমাত্র টিকমার্ক করে দিব, এবং যেগুলো আমি দিতে চাচ্ছি না, সেগুলো আমার পারমিশনটা বন্ধ থাকবে। তো জাস্ট আমরা এভাবে সেভ বা আপডেট অপশনে ক্লিক করব, দেন আমার পারমিশনটা এনেবল হয়ে যাবে, রোল ক্রিয়েশনটা হয়ে যাবে। তো এখন রোল ক্রিয়েশন হয়ে গেলে আমরা জাস্ট ইউজার অপশনে ক্লিক করব। ইউজার অপশন থেকে এখান থেকে যখন ইউজারটা আমি ক্রিয়েট করতেছি, এখান থেকে বিভিন্ন ইনফরমেশনগুলা দিয়ে দিব। নাম, তারপর ইমেইল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব। রোলটা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে লোকেশনটা অবশ্যই দিব। তো যে রোলটা আমরা ক্রিয়েশন করলাম, সেই রোলটা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পর আমি জাস্ট সেভ বাটনে ক্লিক। তো ইউজার ম্যানেজমেন্টের কাজটা আমরা দেখলাম। এরপর আমরা হচ্ছে যদি বাম সাইডে কনট্যাক্টস অপশন যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সাপ্লায়ার এবং কাস্টমার এই ২ টা কনট্যাক্টস আমরা চাইলে যদি মনে করি যে আমাদের রেগুলার সাপ্লায়ার যারা আমি আগে থেকে ক্রিয়েশন করে রাখবো, তাহলে সাপ্লায়ার্সে এসে আমি ক্রিয়েশন করে রাখতে পারি। আবার কাস্টমারেরটাও সেম। ইভেন আমি যদি সাপ্লায়ার্সে যাই, আচ্ছা, সাপ্লায়ার্সে গেলে আমাদের টোটাল যত সাপ্লায়ার থাকবে তাদের লিস্টগুলা আমরা সিরিয়ালে দেখে নিতে পারবো এখান থেকে। ঠিক আছে? যেকোনো সাপ্লায়ারের আপনি যদি লেজার দেখতে চান বা তার সঙ্গে দেনাপাওনা কি আছে না আছে, A to Z, আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন তথ্য যদি রাখতে চান, সবকিছুই আপনি খুঁজে পাবেন হচ্ছে সাপ্লায়ার্সের ভিতর।
ঠিক একইভাবে কাস্টমারের সবকিছু কাজে পাবেন কার্বনটার ভিতর। সাপ্লায়ারের এখানে একটা যে কোনো এডিট করে দেন তো কি কি অপশন আছে ওখানে? রাইট। আমি যদি একটা ক্রিয়েট করতে চাই তাহলে অ্যাড বাটনে ক্লিক করব। জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে কনট্যাক্ট টাইপ এটা ফিক্স থাকবে। যেহেতু আমি সাপ্লায়ারে আসছি এটা ডিফল্টভাবে সাপ্লায়ারে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মনে রাখতে হবে যেটা যে আমরা ফুল নেম যে ঘরটা দেখতে পাচ্ছি এটা মাস্ট আমরা ফিল আপ করব। আচ্ছা, এটা মাস্ট আমরা ফিল আপ করব। এখন সাপ্লায়ারের সাপোজ আপনি নাম জানেন। সাপোজ আমি মনে করেন নামটা দিয়ে দিলাম। এখন সাপ্লায়ারের যে কোম্পানি ওই কোম্পানির নাম যদি আপনার জানা থাকে এখানে দিয়ে দিলেন। ভিশন দেন। ভিশন। আচ্ছা, এখন ওনার যদি মোবাইল নাম্বারটা আপনার জানা থাকে 017 লেখেন, একটা যে কোনো একটা দেন। হ্যাঁ, বলেন 01 07111 730 430 430 104। 104। আচ্ছা, এখন অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস, অল্টারনেট নাম্বার যা, যা প্রয়োজন মনে করেন সেগুলো আপনি হ্যাঁ। লিখেন, দিয়ে জাস্ট সেভ করে দিবেন। ঠিক একটু আছে? দেন। এটা বলছে সেভ করে দিলে আপনার সাপ্লায়ারটা ইউজার ক্রিয়েট করতে। জি? মানে এটা ক্রিয়েট হইছে, সাপ্লায়ারে একজনের একটা ক্রিয়েট হইছে। হ্যাঁ, করে দিলে ক্রিয়েট পেয়ে যাবে। আচ্ছা, এর পাশাপাশি একটা হ্যাঁ, আমি ক্রিয়েট করতেছি। এর পাশাপাশি মোর ইনফরমেশন আমরা একটা ঘর দেখতে পাচ্ছি। মোর ইনফরমেশন। ঠিক আছে? এখানে আরো কিছু তথ্য পাবো। তো ইউজুয়ালি এখান থেকে সবকিছু আপনাদের নাও লাগতে পারে। এখান থেকে শুধুমাত্র যেটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। অর্থাৎ এই যে সাপ্লায়ারের সঙ্গে যদি আমার পূর্বের কোনো দেনা পাওনা থাকে তাহলে সেই টাকাটা হচ্ছে আমি এখানে এড করে দিব। বুঝতে পারছেন? এভাবে আমি দিয়ে দিই। আদারওয়াইজ এটা আমার প্রয়োজন নাই। যদি নতুন সাপ্লায়ার হয় তাহলে এটা আমার প্রয়োজন নাই। এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিব। এতটুক তো বুঝতে পারছেন তাহলে, তাই না? হ্যালো? জি, এটা তো ক্লিয়ার তাহলে। জি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যখন সাপ্লায়ারটা সেভ করে দিলাম তখন অটোমেটিকভাবে এখানে সাপ্লায়ারটা লিস্টেড হয়ে যাবে এবং আমাদের টোটাল সাপ্লায়ারের যে লিস্টগুলা ওর ভিতরে আমি এই সাপ্লায়ারটাকে খুঁজে পাবো। এখন বিষয় হচ্ছে আমাদের তো একসময় দেখা যাচ্ছে যে অনেক হিউজ পরিমাণে সাপ্লায়ার বা কাস্টমার জমে যাবে। তখন আমরা স্পেসিফিক ভাবে ওনাকে খুঁজে পাবো ওনার নাম বা মোবাইল নাম্বার অথবা কোম্পানি নেম যেকোনো কিছু দিয়ে। ঠিক আছে? যেকোনো কিছু দিয়ে আমি সার্চ করে ওনাকে খুঁজে বের করতে পারবো। ঠিক একইভাবে আমি যদি কাস্টমারসে ক্লিক করি, এই যে মনে করেন কাস্টমারসে গেলাম। কাস্টমারসে যেয়ে এই যে এড বাটনে আমি যদি ক্লিক করি, এড বাটনে ক্লিক করে আমার সামনে কিন্তু সেম ইন্টারফেস। আমি এখানে কাস্টমারের নামটা দিলাম, এখানে মোবাইল নাম্বারটা দিলাম। দেন আমার যদি অ্যাড্রেস বা আর কিছু দিতে হয় এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করে আমি কাস্টমারটা সেভ করে নিলাম। যেমন মনে করেন যে এগুলা আমরা সেভ করছি। তো আমি এর যেকোনো একটা হেডিতে যদি যাই, এই যে দেখেন সেম ইন্টারফেস। আচ্ছা, এখানে আপনি আরো এক্সট্রা কিছু ফিচার পাবেন। ফিচার তো অ্যাকশন থেকে ভিউ বাটনে আমি যদি ক্লিক করি, তো ভিউ বাটনে ক্লিক করলে দেখেন এখানে আরো বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তো তার ভিতরে আমি কি, কি ইনফরমেশন পাচ্ছি? ১ম এ হলো আপলোড ইমেজ। দেখা যাচ্ছে আপনাদের যদি ইলেকট্রনিক্স এর শোরুম যেহেতু, তো এক্ষেত্রে অনেক সময় গ্রাহকের ছবি রাখার প্রয়োজন পড়ে। জি, জি, এবং অবশ্যই। এনআইডি কার্ড বা এগ্রিমেন্ট পেপার অথবা আদার্স যেকোনো কিছু রাখার প্রয়োজন পড়তে পারে। তো ওইগুলা আপনি অ্যাটাচ করে রাখতে পারবেন। ওটা অ্যাটাচ করবেন কোথায়? এই ডকুমেন্ট অ্যান্ড নোট এর ভিতরে যেয়ে। এই যে ডকুমেন্ট অ্যান্ড নোট এখানে যেয়ে আপনি যদি একটা ডকুমেন্ট অ্যাটাচ করতে চান, জাস্ট এই এড বাটনে ক্লিক করবেন। এড বাটনে ক্লিক করে এখানে একটা নাম দিবেন। সাপোজ মনে করেন যে এগ্রিমেন্ট। এখন এখানে এই যে ড্রপ ফাইল হেয়ার টু আপলোড, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এগ্রিমেন্ট পেপারটা মনে করেন যে এটা অ্যাটাচ করে দিলাম এভাবে। দিয়ে সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, যখন সেভ বাটনে ক্লিক করলাম দেখেন আমরা যদি ডকুমেন্টস অ্যান্ড নোট এখানে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এগ্রিমেন্ট নামে এই যে কে অ্যাড করছে এটাও ডিটেইলস দেখা যাচ্ছে, কোন তারিখে অ্যাড করা না করা সবকিছু আমরা কিন্তু দেখে নিতে পারতেছি এখান থেকে। বুঝতে পারছেন তাহলে? জি, জি, বুঝতে পারছি। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আমাদের কাস্টমার গুলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ,
তো সেটাই বললাম যে কাস্টমারের ইনফরমেশনগুলো আপনারা চাইলে এভাবে অ্যাড করে নিতে পারবেন। ইভেন কাস্টমারের যদি ছবি হয় এখান থেকে ছবিও অ্যাড করতে পারতেছেন। আর কাস্টমারের এই যে প্রোফাইলটা অর্থাৎ আমরা আচ্ছা এই যে প্রোফাইলটা দেখেন একটা প্রোফাইলের আইকন আছে। এখানে যদি আপনি কোনো ছবি এড করতে চান তাহলে যেটা করতে হবে জাস্ট এখান থেকে ভিউতে যেয়ে এই যে প্রোফাইলের যে ঘরটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা ছবি এড করে দিব। আচ্ছা, তো এখানে আরো কিছু বিষয় আছে এগুলো একটু জাস্ট দেখে নেন। সেটা হচ্ছে আমরা লেজারে যদি ক্লিক করি যে বাম সাইডে লেজার, এখানে যদি ক্লিক করি তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সামারিটা দেখতে পাবো। অর্থাৎ ওই কাস্টমারের কাছে আপনি টোটাল যে লেনদেনগুলো করছেন সেগুলা আ সেগুলোর সামারিটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর ডেট অনুযায়ী কি লেনদেন হইছে না হইছে সব ডিটেইলস নিচে গেলে দেখতে পাবেন। এরপর হচ্ছে সেলস এর থেকে সেলস যে কোন ডেটে হইছে ওই ইনভয়েস অনুসারে দেখতে পাবেন। ডকুমেন্টস অ্যান্ড নোট এটা তো বুঝলাম। ইনস্টলমেন্টের সিস্টেমটা হচ্ছে আমরা যেদিন সেল করব ওইদিন ইনস্টলমেন্টটা ক্লিয়ার বুঝতে পারবো। এটা হচ্ছে আমরা যখন সেল করব তখন হচ্ছে এখানে দেখতে পাবো। আর পেমেন্টস এ হচ্ছে ওই কাস্টমার দেখা যাচ্ছে কোন ডেটে আপনাকে পেমেন্ট করছে। আপনি চাইলে পেমেন্টে এসে দেখে নিতে পারবেন। যদি কোনো প্রকার এডিট বা ডিলিট করার প্রয়োজন হয় অ্যাডমিন আইডি থেকে বা ইউজার আইডিতে পারমিশন থাকলেও আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে মেম্বারশিপ। মেম্বারশিপ বলতে বোঝাচ্ছে আপনার যদি কোনো পয়েন্ট সিস্টেম চালু করতে চান, সেক্ষেত্রে তখন এটা প্রয়োজন হবে। আচ্ছা এটা আচ্ছা, তো মোটামুটি আপনার তাহলে কনট্যাক্টস এর ভিতরে যে ফাংশন এখানে সাপ্লায়ার এবং কাস্টমার এই ২ টা জিনিস হচ্ছে বোঝার ছিল। এটা কি ক্লিয়ার কিনা একটু বলবেন? জি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা প্রোডাক্ট এড করব সর্বপ্রথম। তো প্রোডাক্ট এড করাটা দেখব। তার জন্য আমাকে বাম সাইডে যে প্রোডাক্ট অপশন দেখতে পাচ্ছি এখান থেকে এড প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। তো আমার হচ্ছে যেকোনো একটা প্রোডাক্ট একবারের জন্য এড করে নিতে হবে। এরপরে তো আমি লাইফ টাইম চাইলে ওই প্রোডাক্টটাই পারচেজ এবং সেল করতে পারতেছি। এবং এড করার সময় বা এড করার পরেও আমি চাইলে আমার কাছে কত পিস স্টক আছে সেটা আমরা স্টকটা আপডেট করে ফেলতে পারবো। তো জাস্ট আমরা প্রোডাক্টস এর থেকে এড প্রোডাক্টে ক্লিক করলাম প্রোডাক্ট এড করার জন্য। এরপর হচ্ছে এখানে তো হচ্ছে আমি প্রথমে হচ্ছে এখানে কি স্টক আছে এটা না, শুধু প্রোডাক্টের নামটা বা ওই বুটটা এড করব। হ্যাঁ, প্রোডাক্ট নামটা দিব। তো আপনাদের যেকোনো একটা প্রোডাক্টের নাম বলেন আমাকে। আ যেমন গ্যারেট এলইডি টিভি এটা কোন ব্র্যান্ডের? ভিশন এলইডি টিভি 32 ইঞ্চি। 30 ইঞ্চি। আচ্ছা, দেখেন এখানে বিষয় হচ্ছে যে আমাদের প্রোডাক্ট নেম যেটা, প্রোডাক্ট নেমটা যেহেতু আপনার ইনভয়েসে চলে আসবে। ঠিক আছে? প্রোডাক্ট নেমটা এবং আপনার আ যখন আপনি পারচেজ বা সেল একটা আইটেম যখন পারচেজ এবং সেল করবেন তখন আপনি কয়েকটা ওয়েতে সার্চ করতে পারবেন। যেমন আপনি বারকোড অনুযায়ী বা প্রোডাক্ট কোড অনুযায়ী সার্চ করতে পারবেন। আপনি হচ্ছে IMEI বা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন এবং আপনি প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে? এটা পারচেজ করেন বা সেল করেন যেকোনো সময়। তো এই কারণে আমরা চেষ্টা করব প্রোডাক্ট নেমটা একটু স্পেসিফিক রাখার জন্য। যেমন আপনি বললেন হচ্ছে ভিশন ভিশন এলইডি টিভি এলইডি টিভি 32 ইঞ্চি। 32 ইঞ্চি, তাই তো? 32 ইঞ্চি ফাইন। তো এটা আমরা দিয়ে দিলাম। এরপরে এখানে প্রোডাক্ট কোডটা হচ্ছে এটা এই যে ভীষণ ৩২ ইঞ্চি এলইডি টিভি। এখন বিষয় হচ্ছে যে এই ৩২ ইঞ্চির তো মনে হয় বিভিন্ন মডেল থাকতে পারে। ওয়েট আচ্ছা বললে কেটা এটা? কত আচ্ছা ৭৫, ১১, ৯৪, ৯৪। আচ্ছা। এখন বিষয় হচ্ছে যে এই যে কোডটা, হুম? এই কোডটা হচ্ছে এই মডেলটার, তাই তো? এই এই যে হ্যাঁ এই মডেলটা মডেলটার। আচ্ছা, আপনি চাইলে এই কোডটা কিন্তু এখানেও ব্যবহার করতে পারেন। এই যে ওইখানেই ব্যবহার করব আমরা। প্রোডাক্টের নামের পাশে ব্যবহার করব না, কোডটাও আলাদা করে ব্যবহার করব। হ্যাঁ, সেটা বললাম যে তাহলে সরি 751194 তাই তো? আচ্ছা 751194। তো আমি প্রোডাক্ট কোডের ঘরে এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ইউনিটটা ডিফল্ট ভাবে এটা তো পিস হিসেবেই থাকবে। আমরা পারচেজ সেল তো পিস হিসেবেই করব। এই কারণে পিসটা দিয়ে দিলাম। আমাদেরকে এখানে শুধুমাত্র ২ টা জিনিস আমি চাইলে দিয়ে দিব। এক হচ্ছে ব্র্যান্ডটা এবং ক্যাটেগরিটা।
এবং পাশাপাশি এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা কি দেখেন এখানে সিরিয়াল নাম্বার হ্যাজ IMEI ও সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা এইটা আমরা যখন টিক মার্ক করব তখন কিন্তু আমাদের যেটা হবে যে আমরা যখন পারচেজ করব অবশ্যই আমাকে সিরিয়াল নাম্বার বসাইতে হবে। অর্থাৎ প্রতিটা টিভির তো সিরিয়াল নাম্বার ইউনিক থাকে, তাই না? সিরিয়াল নাম্বার এত বটে আমরা কুলাতে পারবো না। সেটাই আমি বলতেছি যে এই জিনিসটাই হচ্ছে আপনাদের লম্বা সিরিয়াল, অনেক বড় সিরিয়াল। আচ্ছা এটা হচ্ছে যারা বারকোড ইউজ করে, ঠিক আছে? যারা বারকোড ইউজ করবে চাইলে তখন যদি কখনো মনে হয় যে বারকোড ইউজ করতে যাই হোক, আমার যদি সিরিয়াল নাম্বার যদি আমি বসাইতে কই কোনো ঠিক চিহ্ন দিতে হবে, না বসাইতে চাইলে ঠিক চিহ্ন দিয়ে দেবো। রাইট। তো আমরা তাহলে জাস্ট এখানে যদি সিরিয়াল না রাখতে চাই টিকটা জাস্ট তুলে দিলাম এতটুকুই। কারণ আচ্ছা এরপর হচ্ছে আমরা তাহলে ব্র্যান্ড আর ক্যাটাগরি এই ২ টা জিনিস চাইলে এখান থেকে ফিল আপ করে দিব। যেমন ব্র্যান্ডটা আমি যেহেতু ভীষণ আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট ভীষণ লিখে রেখে দিলাম। এতে তাহলে এরপরে আমি যখন সার্চ করব এখান থেকে জাস্ট ভীষণ লিখলে অটোমেটিক চলে আসবে। ক্যাটাগরিটাও সেম। ক্যাটাগরিটা আমরা যদি নতুন করে তৈরি করতে চাই এখান থেকে দিয়ে দিব। আর না হলে এখান থেকে সার্চ করে দিয়ে দিব। আচ্ছা সাপোজ আমার যত প্রকার টিভি আছে আমি চাচ্ছি সবগুলো মিলে আমি একটা টিভি ক্যাটাগরি করতেছি। টেলিভিশন ক্যাটাগরি করলাম। এখানে শুধুমাত্র ক্যাটাগরি নেমটা দিলে হবে। এখানে আরো অপশন আছে এগুলো ফিল আপ না করলেও চলতেছে। তো আমরা স্টেপ অপশনে ক্লিক। আচ্ছা তো এতটুকু আশা করি ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন আমরা কি করব যে আমরা এখানে শুধুমাত্র প্রোডাক্টের নামটা দিছি, প্রোডাক্ট কোডটা আমরা ইউজ করছি। এখানে ইউনিটটা অবশ্যই পিস হিসেবে রাখছি। আমরা ব্র্যান্ড আর ক্যাটাগরি এই ২ টা জিনিস দিয়ে দিছি। আর আমাদের সিরিয়াল নাম্বার যেহেতু রাখতে চাচ্ছি না বিধায় এই অপশনটা আমরা ফাঁকা রাখছি। এখন হচ্ছে আমরা একটু নিচে যদি চলে আসি এখানে অ্যালার্ট কোয়ান্টিটির একটা ঘর দেখতে পাচ্ছি। তো যদি মনে করেন যে আপনারা অ্যালার্ট সিস্টেম চালু করতে চান এটা দিবেন। আর যদি মনে করেন আমার আপাতত কিছুই দরকার নাই, পরে লাগলে করে নিব, তাহলে ওটা দিয়ে রাখবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজের ঘরে এটা যদি কোনো ছবি আপনি আপলোড করতে চান জাস্ট ব্রাউজ বাটনে ক্লিক করে আপনি একটা ছবি আপলোড করে দিতে পারবেন। তো আমি একটা ছবি আপলোড করি আপাতত। আচ্ছা আমরা একটা ছবি দিয়ে দিলাম। এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখেন ডিফল্ট পারচেজ প্রাইস এবং ডিফল্ট সেলিং প্রাইস ২ টা ঘর আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রেড মার্ক করা আছে আমাদের সামনে। তো এই ২ টা ঘর আমাকে মেইনলি ফিল আপ করতে হবে। এটা কিন্তু ডিফল্ট প্রাইস অর্থাৎ আমি যখন পারচেজ বা সেল করব তখন ডিফল্টভাবে যে প্রাইসটা চলে আসে এটা হচ্ছে সেটা। ঠিক আছে? তো এখান থেকে আমি ধরে নিলাম যে এটা ২৫,০০০ টাকা। হ্যাঁ, বলেন। আচ্ছা একটু বলি মাঝখানে, হ্যাঁ? জি, এখানে আমি পারচেজ প্রাইস যেটা এটা আমি লিখলাম, কিন্তু যেটা সেলিং প্রাইস জি। এটা তো আমি একে ক্যাশ পাওয়ার জন্য এত রকম হইতে পারে আমার। সমস্যা নাই আপনার একটা এমআরপি প্রাইস তো আছে। জি, জি। ওই আমার এমআরপি যদি এখানে দিয়ে দিবেন। ওকে, ওকে। ঠিক আছে? তো আপনি এখানে সাপোজ এটা দিয়ে দিলেন ৩০,০০০ টাকা। দেন সেভ বাটনে ক্লিক করলেন। আচ্ছা তাহলে এতটুক কি কারোর কোনো কনফিউশন আছে? পারচেজ প্রাইস হচ্ছে 25,000 আবার একটু ওকে। আচ্ছা, আমার ভাই একটু ভালো করে বুঝে নিয়েন। আমার এখানে তো কাস্টমার আছে, কথা বলতেছি। আচ্ছা বলেন সমস্যা রানা কেন? না আমিও তো এটা বাইকে আস আচ্ছা এটা জাস্ট যেকোনো একজন দেখলে হবে। আর আমি প্রয়োজনে শেষ করে ট্রেনিং শেষ করে রেকর্ডিংটা দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও রেকর্ড যেটা আছে এটা দিবেন। আচ্ছা জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে আমাদের কি হলো প্রোডাক্টটা সেভ হয়ে গেল। এখন ওগুলো। আমার যত প্রোডাক্ট থাকবে আমি সব প্রোডাক্টগুলো কোথায় দেখতে পাবো? জাস্ট এই যে বাম সাইডে প্রোডাক্ট যে অপশন দেখতে পাচ্ছি এখান থেকে লিস্ট প্রোডাক্ট। এখানে আসলে আমরা আমাদের যত আইটেম সেভ করব সব লিস্টেড হয়ে যাবে এখানে সিরিয়ালে। এখন আমি যদি এই নির্দিষ্ট প্রোডাক্ট
বলতে আমার শপে যত ধরনের প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট এটা রেজিস্ট্রেশনের মতো, মানে এক কথায় বলতে গেলে একবার রেজিস্ট্রেশন করা থাকে এরপর হ্যাঁ। তো ওইটা আমরা খুঁজে পাবো হচ্ছে জাস্ট লিস্ট প্রোডাক্টে গেলে। লিস্ট প্রোডাক্টে এখন আমরা গেলাম। এখন আপনি যদি ওই ইয়েটা বলেন আমাকে, কোডটা একটু বলেন, তাহলে ওই কোড দিয়ে আমরা চাইলে সার্চ করতে পারি। টিভির কোড নাম্বারটা কি দিলেন? কোড পাওয়া পছন্দ জানে তো ভুলে গেছি। 75 75 11 সম্ভবত এইটা 75 94। হ্যাঁ, এই যে এটা দেখেন 75 11 94। আমি যদি লিখি, এই যে দেখেন নির্দিষ্টভাবে এই প্রোডাক্টটাই আমার সামনে কিন্তু চলে আসছে। ঠিক আছে? আবার আমি চাইলে নাম দিয়েও সার্চ করতে পারি বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কোড দিয়েও সার্চ করতে পারি। যেকোনোটা দিয়ে আমি সার্চ করতে পারি। তো এখানে আমার এই যে পারচেজ প্রাইস যেটা দিয়েছিলাম ওটাও শো করতেছে, ডিফল্ট সেলিং প্রাইসটা শো করতেছে এবং কারেন্ট স্টক কত পিস আছে সেটা শো করতেছে 0 পিস। অর্থাৎ আমরা তো শুধুমাত্র প্রোডাক্টে এন্ট্রি করছি, বাট আমার কাছে কত পিস আছে স্টক সেটাও আমরা তুলি নাই বা পারচেজও করি নাই আমরা এখনো, তাই না? এ কারণে আমাদের স্টকটা 0 শো করতেছে। তাহলে এন্ট্রি কিভাবে করব এটা তো বুঝতে পারছেন আপনারা। জি জি এন্ট্রিটা হতো। আচ্ছা ফাইন। তো এখন হচ্ছে আমরা যদি একটা প্রোডাক্ট এন্ট্রি করার পর এন্ট্রি করার পরে সেভ দিতে হবে না? হ্যাঁ, ওই অ্যাডে যে সেভ দিলেই তো এন্ট্রি হয়ে গেল। এই যে নিচে এসে সেভ দিলাম তারপরেই তো এন্ট্রিটা কমপ্লিট হইল। ঠিক আছে? হ্যালো? জি, শুনতে পাচ্ছেন না কোনো সমস্যা আছে? জি 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 এটা কমার্শিয়াল শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর কামরুল ভাই আমাদের অধিকাংশ প্রোডাক্টগুলো কিন্তু পার্সেন্টের উপরে ভেরি করবে। পার্সেন্ট হিসাব করতে হবে। ডাইরেক্ট রেটগুলো কিন্তু খুব কম পাবেন না। ডাইরেক্ট হবে পার্সেন্টেজ হবে। মানে কাস্টমারকে যেটা ডিসকাউন্ট দিবেন ওটার কথা বলছেন নাকি? জি ডিসকাউন্টের কথা বলছি। আচ্ছা, সমস্যা নাই। ওটা হচ্ছে ডিসকাউন্ট আমরা যখন সেলে যাব তখন ডিসকাউন্ট ফাংশনটা প্রপারলি ভালোভাবে দেখব আরকি। তো আমরা মেইনলি সিকোয়েন্সটা মেইনটেইন করতেছি এই কারণে যে যাতে করে টোটাল ফিচারগুলো আমাদের কভার করা হয়। এর বাইরে যদি আপনার দেখা যাচ্ছে কোনো কনফিউশন থাকে বা কোনো ইয়ে থাকে অবশ্যই করবেন। বা যদি আপনাদের আলাদা কোনো ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনি জানাবেন। সমস্যা নাই। আচ্ছা, তো প্রোডাক্ট আমরা এন্ট্রি করার পর আমরা সার্চ কিভাবে করব সেটা বুঝতে পারলাম। লিস্ট প্রোডাক্টে এসে আমরা দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে ৫ পিস আছে। তো এই ৫ পিস আমরা হচ্ছে চাচ্ছি আমাদের সফটওয়্যারে আগে তো স্টকটা দেখাইতে হবে যে এই ৫ পিস আমাদের কাছে আছে। তারপরেই না আমরা নতুন করে আবার পারচেজ বা ওই স্টক থাকলে তারপরেই তো আমরা সেলটা করতে পারবো, তাই না? তো এই স্টকটা আপডেট করব কিভাবে? আমরা এজ ইট ইজ এই যে লিস্ট প্রোডাক্টে চলে গেলাম। লিস্ট প্রোডাক্টে যেয়ে আমরা ৭৫ এই যে এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করে যে দেখেন অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাকশন বাটন থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখেন এখানে এড অর এডিট ওপেনিং স্টক। আচ্ছা, এই যে এড অর এডিট আচ্ছা আমি মাঝখানে একটু এড করি। আমাদের সকল কিছু পার্সেন্টেজের উপরে শো করবে। সেলিং এর সময়, পারচেজের সময় মূল যে রেটটা আছে এর উপরে পার্সেন্টেজ হিসেবে আমাদের সেল এবং বাই হবে। ম্যান্ডেটরি। সেলের সময় মানে আপনারা পার্সেন্টেজ অনুসারে বলতে কোনটা বোঝাচ্ছেন? যে প্রাইস সাপোজ কিনলেন একটা প্রাইস দিয়ে। ওর কত পার্সেন্ট? ধরেন আমি যখন ইনভেস্ট করব, আমি ইনভেস্ট করব সেল করার জন্য। তখন আমার একটা মূল প্রাইস হলো ৳৩০,০০০। এখান থেকে আমি 30% ডিসকাউন্টে কত টাকা আসে এই টাকাটাই আমি নাই, সেলে যাবে। সেলে যখন আসি তখন ওটা দেখায় দিব। ঠিক আছে? ঠিক আছে, ওকে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমার যেটা বলছিলাম যে আমার এখানে কি করছি আমরা প্রোডাক্টটা লিস্টেড করছি মাত্র, তাই না? আমার স্টক কত দেখাচ্ছে 0, তাই না? এখন এই যে আমার কাছে আপনার তো শোরুম বর্তমানে চালু আছে নাকি? রানিং। আচ্ছা, রানিং যেহেতু তাহলে তো আপনাদের শোরুমে কিছু প্রোডাক্ট আছে বর্তমানে সেগুলো তো আগে আমার সফটওয়্যারে তুলে নিতে হবে, তাই না? ওটা আমরা কি হিসেবে দেখাবো? ওটা হলো আমরা ওপেনিং স্টক হিসেবে দেখাবো। সেটার জন্য আমরা জাস্ট এই যে অ্যাকশন বাটনে যদি ক্লিক করি এখান থেকে দেখেন একটু নিচের দিকে স্ক্রল করলে অ্যাড অর এডিট ওপেনিং স্টক। ঠিক আছে? এখানটায় আমরা জাস্ট ক্লিক করব।
এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাকে কি চাচ্ছে যে কোয়ান্টিটি রিমেইনিং, অর্থাৎ এই যে 32 ইঞ্চি যে ভীষণের এলইডি টিভি, এটা আমার কাছে কত পিস আছে সেটার কোয়ান্টিটি আমাকে দিতে হবে। আমি ধরে নিলাম এখন আমার কাছে বর্তমানে 5 পিস আছে। তাহলে 5 কোয়ান্টিটি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। যখন সেভ করে দিয়েছি, এখন যদি আমি এই প্রোডাক্টটা আবার সার্চ করে নিয়ে আসি, ছিল কোডটা ভীষণ। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আমরা স্টকটা কত পিস দেখতে পাচ্ছি দেখেন তো, অপো 5 পিস দেখতে পাচ্ছি। কারণ আমাদের স্টকটা আপডেট করা হয়ে গেছে। ঠিক আছে? তো এই যে ইয়েটা স্টকটা যেহেতু আমরা আপডেট করে ফেললাম, এখন চাইলেই তো আমরা সেল কন্টিনিউ করে দিতে পারতেছি, তাই না? তো এই কারণে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টটা লিস্টেড করতে হবে। তো লিস্টেড করার পর আমাদের কত পিস আছে বর্তমানে ওই কোয়ান্টিটিটা আমাদের আপলোড করতে হবে, অর্থাৎ স্টকটা আপডেট করতে হবে। ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনাকে দেখালাম হচ্ছে ম্যানুয়ালি কিভাবে আমরা একটা প্রোডাক্ট সিঙ্গেল ওয়ান বাই ওয়ান আপডেট করতে পারি। এখন আপনারা যদি মনে করেন যে আপনার যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে? যত প্রোডাক্ট আছে আমাদের থেকে আমরা একটা এক্সেল ফাইল আপনাকে প্রোভাইড করতে পারি। তো ওই এক্সেল ফাইলটা আপনি যদি একটু ফিল আপ করে দেন, তাহলে কিন্তু আমরাই আমাদের থেকে প্রোডাক্টগুলো সব আপনার স্টক সহ আপডেট করে দিতে পারবো। সেখানে আপনার কি ইনফরমেশন রাখতে হবে, সেখানে আপনার আমি দেখাই দেখতে। আমি এই ফাইলটা আপনাদের প্রোভাইড করে দিব মিটিং শেষে। আপনারা চাইলে ধীরে ধীরে এই এক্সেল শিটটা রেডি করে ফেলতে পারেন। আচ্ছা দেখেন, এখানে আমরা টোটালটা আমাদের যা ক্যাটাগরি আছে, স্টক আছে, এটা আমরা এক্সেলে করে দিয়ে দিব, আপনারা আপলোড করে দিবেন ফার্স্ট। দেন আমরা কোনো কিছু চেঞ্জ করলে তখন আমরা করে দিব প্রধানত করে। হ্যাঁ, নতুন আসলে তখন আপনি ম্যানুয়ালি করে নিলেন। আর আপনার কি দিতে হবে আমি জাস্ট সেটাই দেখা দিচ্ছি আপনাকে এখন। জাস্ট এক্সেল শিটে আপনার হচ্ছে প্রোডাক্টের নামটা থাকবে ওই যে ভীষণ যেটা লিখে দিলেন 32 ইঞ্চি এলইডি টিভি। এরপর হচ্ছে কি থাকবে যে প্রোডাক্টের ব্র্যান্ড তো বুঝতে পারছেন। আচ্ছা, ইউনিটটা লাগতেছে না, ইউনিটটা সবই পিস, এটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে ক্যাটাগরিটাও আপনি দিয়ে দিলেন। সাপোজ সবগুলো মিলে আমি টেলিভিশন যে ক্যাটাগরি করছি ওরকম ক্যাটাগরি আপনি দিয়ে দিলেন। এখান থেকে আমার সাব ক্যাটাগরি লাগতেছে না, আমার হচ্ছে এখানে এসকেইউ মানে বোঝাচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট কোড, এটা আমাদের প্রয়োজন হবে। লাগবে প্রোডাক্ট লাগবে। এটা আমাদের প্রয়োজন। প্রোডাক্ট কোডের পরে ওই প্রোডাক্টে কিন্তু একটা মডেল আছে, স্পেসিফিক একটা মডেল আছে, প্রত্যেকটা এলইডি একটা করে মডেল আছে। এবার রাইট, সেটাই আপনি দিয়ে দিবেন। এখানে সেই কোডটা দিবেন। সাপোজ মনে করেন যে এখানে আপনি লিখছেন ভীষণ 32 ইঞ্চি Z20 এলইডি টিভি, চার্জার না? সাপোজ চার্জার এটার হচ্ছে ব্র্যান্ড তো অবশ্যই ভীষণ হচ্ছে। এখান থেকে ক্যাটাগরি মনে করেন যে টিভি ক্যাটাগরি। এখান থেকে প্রোডাক্ট কোড ওই যেটা বললেন যে ওই কোডটা এভাবে দিয়ে দিবেন। হলো। এটা তো বুঝতে পারছেন তাহলে, তাই না? এরপর বারকোড টাইপ এটা দরকার হচ্ছে না আপনাদের। এরপর ম্যানেজ স্টক এটাও দরকার লাগছে না। অ্যালার্ট গেলে উপর দিয়ে তারপর পারচেজ সেলিং ব্যাস বেরোইছে চারটা। আচ্ছা দেখেন এই জিনিসটা ফিল আপ করবেন। এটা হচ্ছে পারচেজ প্রাইস এখানে দিয়ে দিবেন। আর প্রফিট মার্জিন, আচ্ছা আপনাদের তো এমআরপি প্রাইস থাকে একটা, তাই না? হ্যাঁ, এমএসি পেজ হাফিজ ভাই, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা এলইডির উপর মডেল অ্যাড থাকবে। যেমন আপনি লিখছেন ভীষণ এলইডি টিভি Z20, আবার সেম আরেকটা আছে E50s, আরেকটা আছে Q10। এরকম কিন্তু আলাদা আলাদা মডেল আমাদের সিবি গুলো 32 3টা তাহলে কোনো সমস্যা নাই। আপনার এই যে আপনি যখন নাম লিখতেছেন তার পাশে চাইলে ওই নামটা দিতে পারেন, যে যেমন বিষয় এলইডি টিভি Z20। এখানে আসে হচ্ছে আপনি প্রোডাক্ট কোডটা দিয়ে দিলেন। ঠিক আছে? জি, কারণ সবগুলো তো কোড অবশ্যই আলাদা হবে যেহেতু মডেল আলাদা। জি কোড আলাদা, মডেল ওয়াইজ কোড আলাদা। হ্যাঁ,
আর এখানে তাহলে পারচেজ প্রাইসটা দিবেন এবং এখানে সেলিং প্রাইসটা দিয়ে দিবেন। আচ্ছা, ওপেনিং স্টক বলতে বোঝাচ্ছে আপনার কারেন্ট যে স্টকটা আছে সেই স্টকটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, দ্যাটস ইট। আপনাদের যেহেতু IMEI নাম্বার বা সিরিয়াল নাম্বার ওটা দরকার হচ্ছে না, আর কিছু আপনার দরকার নাই এখানে। শুধু এই কয়েকটা ঘর যদি আপনি ফিল আপ করে দেন সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে আমরা এই টোটালটা আপলোড করে দিব। ঠিক আছে? কোয়ান্টিটি লাগবে না? হ্যাঁ, এই যে ওপেনিং স্টক, এই যে ওপেনিং স্টক এটাই হচ্ছে কোয়ান্টিটি। মানে আপনার কাছে কয় পিস স্টক আছে সেটাই হচ্ছে ওপেনিং স্টক সফটওয়্যারের। আচ্ছা, সেলিং প্রাইসটা আমরা পার্সেন্টেজে যাব। এখানে এটা অপারেটিং বলতে এখন তুমি সেলিং প্রাইসটা এখন দিবা এমআরপি তে। যখন তুমি এই পার্সেন্টেজে যাবা তখন সেলের সময় দিবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আমি একটু কনফিউশন আপনার ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু ২ বার কোয়েশ্চেন করছেন এটা। আমি এই যে দেখেন যখন সেলে যাচ্ছি, সাপোজ আমি দিছিলাম কি ৩২ ইঞ্চি এলইডি টিভি মনে হয় দিছিলাম। এই যে এটার প্রাইস আমি এমআরপি প্রাইস দিছিলাম কত? ৳৩০,০০০, তাই না? এখন জি। আমি এটা সেল করতে চাচ্ছি। এ দেখেন ডিসকাউন্টের যে ঘরটা আছে নিচে, এই ডিসকাউন্টের ঘরে আমি যদি ক্লিক করি এখানে পার্সেন্ট এবং ফিক্সড আমি ২ ভাবে ডিসকাউন্ট দিতে পারবো। আমি যদি মনে করি এটার 10% ডিসকাউন্ট দিব। তাহলে এই যে 10 দিয়ে আপডেট করে দিলাম। এই যে 10% এ ৳৩,০০০ দেখেন লেস হয়ে গেছে। যে ৳৩,০০০ লেস। তবে আমরা সিরিয়াল অনুযায়ী থাকি। এখানে তো মাঝখানে ঢুকে গেলে তো ঝামেলা। হ্যাঁ, হ্যাঁ, মানে যাই হোক ওটা দেখতে চাইলেন বিধায় আমি জাস্ট শর্টলি একটু দেখাই দিই। এটা হচ্ছে পার্সেন্ট অনুযায়ী পেয়ে যাবেন, অসুবিধা নাই। ওকে। ঠিক আছে? জি। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে আমি মিটিং শেষ করে আপনাকে এই ইয়েটা দিয়ে দিব। এক্সেল শিটটা প্রোভাইড করে দিব। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে। হাসিব ভাই বললাম যে আমাদের একেকটা চালানে একেক রকম পার্সেন্ট আমরা পাবো। ফিক্সড কোনো পার্সেন্ট পাবো না। সাপোজ আমি যদি আজকে একটা ডিএ করি, ডিমান্ড অর্ডার করি 30% পাবো। পরবর্তীতে নেক্সট এটা 2900 হতে পারে, 2800 হতে পারে। এটা কি আবার এভারেজ এড হবে নাকি সিঙ্গেল ভাবে থাকবে আলাদা? মানে প্রফিটের হিসাবটা? না, না, যখন কোন ওরেকা এই স্টকের হিসাবটা, পারচেজের হিসাবটা মানে আগে FIFO সিস্টেম, লিফো সিস্টেম বা এভারেজ সিস্টেম কোনটা পে করতেছে? এটার আমাদের সিস্টেমটা হচ্ছে ফিফো সিস্টেম। অর্থাৎ আপনি যেটা ফার্স্ট কিনতেছেন ওটা। ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, রাইট। ফিফো সিস্টেমে যাবে। আচ্ছা, ফিফো সিস্টেমে ভালো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে প্রোডাক্টে আপনাদের এখানে কি ২ টা আছে নাকি? আমরা চাইলে তো এভারেজও করতে পারবো নাকি? ওটা করতে পারবেন। এমনি ডিফল্ট ভাবে ফিফোটা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। আপাতত আমরা এটাতে চালাই, যদি মনে হয় যে না। মনে করি যে আমার ১ মাস যাবত একটা প্রোডাক্ট রয়ে গেছে স্টক। হঠাৎ করে কোনো ওয়েদার জনিত কারণে সেলস হচ্ছে না। এবার হচ্ছে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার ২ চালান মাল ঢুকছে কম রেটের। তখন তো এই যে সিঙ্গেলটা ওটা কষ্টকর হয়ে যায়। এজন্য এভারেজ থাকলেও কিন্তু বেটার। আচ্ছা, সমস্যা নাই। আপনারা নিয়ে যদি পরবর্তীতে মনে করেন যে ইয়ে করবেন, আ এটা মানে কিছু কাস্টমাইজেশন প্রয়োজন। ঠিক আছে? আপনার এন্ড থেকে তাহলে এটা আপনি অফিসে রিকোয়ারমেন্ট দিয়ে ওভাবে করে নিন, অসুবিধা নাই। কথা বলে নেবেন। ঠিক আছে? ওকে, জি, আচ্ছা, তো প্রোডাক্ট এড করা তো ক্লিয়ার হইছে না? জি, ক্লিয়ার। আচ্ছা, আ তো এখানে আরো কিছু অপশন আছে যেমন আপনার আম লিস্ট প্রোডাক্ট তো দেখলাম। এখানে যে প্রোডাক্ট আমরা লিস্ট মানে সার্চ করতে পারবো। আ টোটাল স্টক গুলা দেখতে পাবো লিস্ট প্রোডাক্টে। এড প্রোডাক্টে এসে এড করতে পারবো। বারকোড যদি প্রিন্ট করা লাগে কখনো, এখন তো আর লাগবে না মনে হয়। না, আপাতত লাগবে না। আচ্ছা, যদি লাগে তখন আপনারা যেকোনো একজন কেউ দেখে নিয়েন। ওটা জাস্ট বারকোড প্রিন্ট অপশন থেকে আমরা করে নিতে পারবো। আর এখানে হচ্ছে আমার ইম্পোর্ট প্রোডাক্ট এটা এগুলো লাগতেছে না। ওপেনিং স্টক এগুলো তো আমরাই করে দিচ্ছি। আচ্ছা, ইউনিটটা পিস হিসেবে থাকতেছে। ক্যাটেগরি, ব্র্যান্ড এটা তো দেখলামই। আচ্ছা, এখানে আর কিছু লাগতেছে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা চাইলে এড করতে পারেন সেটা হলো ওয়ারেন্টিজ। ওয়ারেন্টি। ওয়ারেন্টিজ। তো ওয়ারেন্টিজে এসে আপনারা চাইলে যেকোনো প্রোডাক্টের যখন এন্ট্রি করতেছেন, তো এখানে যদি আপনি দিয়ে রাখেন আগে থেকে, সাপোজ এই যে 1 ইয়ার ওয়ারেন্টি এরকম লিখে আপনি যদি এটা তৈরি করে রাখেন এবং আপনি যখন প্রোডাক্ট এড করতেছেন, তো এড করার সময় এখান থেকে ওয়ারেন্টিটা দেখাইতে পারবেন। ঠিক আছে? ওয়ারেন্টিটা আপাতত মনে হয় আমাদের লাগবে না। কারণ আমাদের তো যেহেতু ইয়ার সেল হয়, সেক্ষেত্রে আবার আচ্ছা, ঠিক আছে, না লাগলে তো ফাইন। আরো যা ইয়ে কমে যাচ্ছে, ঝামেলা কমে যাচ্ছে, তাই না? ব্যাকে হ্যাঁ, ওর কিছুক্ষণ লাগে তখন আপনারা এভাবে ইউজ করতে পারবেন।
আচ্ছা, এটা তো ক্লিয়ার তাহলে প্রোডাক্ট অপশন জি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পারচেজ আর সেলটা আগামীকালকে ইনশাল্লাহ দেখব। তো আপনারা ইউজুয়ালি আজকেই দেখি, আজকেই দেখি, প্রবলেম নাই। দেখবো। আমাদের আপনি যে ক্লাস করাইছেন ওটা আবার রিপিট আমাদের করাইতে হবে না আশা করি। আমি আজকে দেখি শেষ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে পারচেজটা ইয়ে করি। তো আচ্ছা, তো আমাদের হচ্ছে এখান থেকে প্রোডাক্টের থেকে লিস্ট প্রোডাক্টে গেলে তো আমরা খুঁজে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি ওই প্রোডাক্টের পারচেজ করব। তো পারচেজ করার জন্য আমরা কি করব? জাস্ট বাম সাইডে দেখেন পারচেজ অপশন দেখতে পাচ্ছেন? এখানে আছে, উপরেও আছে। আচ্ছা, এখান থেকে পারচেজে যে এড পারচেজ এখানে ক্লিক করতে পারবো, অথবা আমরা এই যে উপরে যে পারচেজের যে শর্টকাট আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলেও আমরা পারচেজ অপশন খুঁজে পাবো। তো এখানে ক্লিক করলেও আমরা চলে আসলাম এই যে পারচেজ অপশনে। এখন এখান থেকে পারচেজ করার জন্য আমার কি লাগবে সর্বপ্রথম? নিশ্চয়ই একজন সাপ্লায়ার লাগবে যার কাছ থেকে আমরা পারচেজটা করতেছি। তো সাপ্লায়ারের আমি এখান থেকে কি করলাম? সাপ্লায়ারের ইনফরমেশন যদি আগে থেকে আমার কাছে এন্ট্রি থাকে তাহলে আমরা সার্চ করে নিতে পারি, অথবা প্লাস আইকনে ক্লিক করলেও আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। তো আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি এখান থেকে হচ্ছে আমার আগে এন্ট্রি করছিলাম যেটা আরিফুল ইসলাম ভীষণ, এই যে এটাই আমি ওনাকে সার্চ করে নিয়ে আসলাম। আমি যদি এখানে সাপোজ আমার নাম মনে নাই, আমি ভীষণ যদি লিখি, এই যে ভীষণ লিখে চলে আসবে। আবার ওনার মোবাইল নাম্বার যদি জানা থাকে ওটা লিখলেও চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমি এনার কাছ থেকে কি, কি পণ্য কিনতেছি সেই পণ্যগুলো এখান থেকে সার্চ করব। না দেন বলেন। ঠিক আছে? আমি কি, কি পণ্য ওনার কাছ থেকে কিনতেছি। তো আমি এনার কিনতেছি হচ্ছে মনে করেন যে এই এলইডি টিভিটা নিচ্ছি। আরো অন্যান্য যা প্রোডাক্ট আমার যা নিতে চাই আমি নিলাম এখান থেকে। যাই হোক, এরকম কিছু প্রোডাক্ট আমি এনার কাছ থেকে নিচ্ছি। এখন এখানে কোয়ান্টিটি দিব, আমি যে কোনটা কত পিস নিচ্ছি। আমি ধরে নিলাম যে এটা টিভিটা ৫ পিস নিচ্ছি। এখান থেকে অন্যান্য আইটেম যেটা থাকে আমি এভাবে কোয়ান্টিটি দিয়ে দিলাম। এখন আপনারা যেটা বললেন যে প্রাইসটা সবসময় সেম থাকে না, এটা তো পরিবর্তিত হয়, তাই না? দেখা যাচ্ছে যে এটা আপনার আ কেনা হচ্ছে এখন সাপোজ আ প্রাইস বেড়ে গেছে বা কমে গেছে, যেটাই হোক না কেন আপনি ওখান থেকে দিয়ে দিবেন ওইভাবে। তো এখানে হচ্ছে আমরা তাহলে কি করলাম যে আমাদের ক্রয় মূল্যটা দিয়ে দিলাম এক কথায়। আমাদের ক্রয় মূল্য কম বেশি হলো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি মনে করি যে ৳২৬,০০০ এখানে আমার উপর সাপোজ ক্রয় মূল্য, আমি চাচ্ছি এটা 20% প্রফিট করব। সেই পার্সেন্ট অনুযায়ী যদি প্রফিট করতে চাই এখানে পার্সেন্ট দিয়ে দিলে অটোমেটিক পার্সেন্ট ধরে এখানে সেলিং প্রাইসটা ও দেখায় দিবে। অর্থাৎ এটা ডিফল্ট ভাবে চলে আসবে আপনার যখন সেল করতে যাবেন তখন। ঠিক আছে? কারণ আমার আমার কথা হচ্ছে যেটা বলছেন যে আমার ৳২৬,০০০ ক্রয় মূল্য। এখানে সেলিং প্রাইস আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। আ ইউনিট সেলিং প্রাইস আমি কত পার্সেন্ট প্রফিট করতে চাচ্ছি এটা লিখবো? মানে এখানে ম্যানুয়ালি দিতে পারবেন, পার্সেন্ট আকারেও দিতে পারবেন। বুঝতে পারছেন এবার? না, পার্সেন্ট আকারে দিব আমরা। আচ্ছা, ওকে। আচ্ছা। তো এটার ক্ষেত্রেও সেম। আপনি এখান থেকে ক্রয় মূল্য দিয়ে দিলেন। এখান থেকে পার্সেন্ট বা দিয়ে অথবা বিক্রয় মূল্যটা ম্যানুয়ালি বসায় দিলেন। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার। এখানে আমি যে পার্সেন্টেজটা দিব, হ্যাঁ। ধরেন এখানে আমি ক্রয় মূল্য হচ্ছে আ ৳২৬,০০০। এখানে পার্সেন্টেজ দিলাম আমি 20%। এখন আমি যখন সেল করতে যাব, আ একজন কাস্টমারকে যদি স্পেশাল ভাবে 21% অথবা 19% দিতে চাই, সেক্ষেত্রে কি ওই জায়গায় পসিবল না? মানে আরেকটু যদি বলতেন। এখানে আমি এটা তো হচ্ছে আমার যে পারচেজ এড করতেছি, ঠিক না? চেঞ্জ এড করতে রাইট। একটা টিভি কিনলাম আমি ৳২৬,০০০ য়। ৳২৬,০০০। আ এখানে আপনি দিচ্ছেন প্রফিট মার্জিন যে অংশ, এখানে দিচ্ছেন পার্সেন্টেজটা, ঠিক না? হ্যাঁ। প্রফিট মার্জিন এটা এখানে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন বা পার্সেন্ট আকারে দিতে পারবেন। মনে করেন যে আপনি এখান থেকে ২০% প্রফিট করতেছেন, তাহলে দিয়ে দিলেন। সেই অনুযায়ী বিক্রয় মূল্য যেমন কত পার্সেন্ট প্রফিট করব এটা দিব এখানে? হ্যাঁ, সেটাই বললাম। এটা আপনি যদি মনে করেন ম্যানুয়ালি কোনো টাকা দিয়ে দিবেন, তাহলে আর পার্সেন্টের ঘর তো ফিল আপ করার দরকার না, নাই। যেটা আমি যাই দেই টাকাও দেই আর পার্সেন্টেজই দেই। কিন্তু আমার সব কাস্টমারের ক্ষেত্রে
এই লাভটা বা প্রফিটটা এক কাটবে না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সেক্ষেত্রে কি করবো? আপনি তো এখন বিক্রি করতেছেন না, আপনি তো ক্রয় করতেছেন। এটা হচ্ছে আমি বলি তোমার, এটা হচ্ছে ক্রয়ের সময় তোমার আনুমানিক একটা ধরে নাও যে 1% আর এটা তো ডিফল্ট ভাবে চলে আসবে। তুমি যখন সেল করবে তখন তুমি যেটা বুঝতে পারছি যেটা মানে এখানে হচ্ছে আপনার ক্রয় মূল্যটা হচ্ছে ওই পার্সেন্টেজটা বা অ্যামাউন্টটা বসাইলে ক্রয় মূল্যটা এসেনশিয়াল কেন যে এই ক্রয় মূল্য দেখে আমার দেখাবে যে আমার কাছে এত লাখ টাকার প্রোডাক্টের স্টক আছে, ঠিক আছে। আর বিক্রয় মূল্য যেটা এটা তো সম্ভাব্য, এটা মনে করেন যে এমআরপি প্রাইস অনুসারে আপনি চালিয়ে দিতে পারেন বা প্রফিট পার্সেন্ট অনুসারে আপনি দিলে ওই অনুযায়ী একটা পার্সেন্ট আকারে আপনার বিক্রয় মূল্যটা চলে আসবে। এখন এটা আসবে বলে যে আপনি ওই প্রাইসে বিক্রি করবেন সেটা তো না। না, হ্যাঁ, এটা জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমি টোটালটা যখন দিয়ে দিচ্ছি, একটু নিচে চলে আসলে আমরা কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছি। এখানে ৮ পিস আমার কোয়ান্টিটি এবং আমার টোটাল অ্যামাউন্টটা যেমন ১,৩৬,৬০০ টাকা। ঠিক আছে এটা? জি, জি। এখন হচ্ছে আমার এই যে টাকাটা, এই টাকাটা তো আমার সাপ্লায়ারকে যদি আমি ক্যাশেও দিতে পারি, চাইলে বাকিও রাখতে পারি বা ক্যাশ বাদে অন্য কোনো মেথডেও দিতে পারি, তাই না? তো এই কারণে আমি একটু নিচে চলে আসবো। একটু নিচে আসলে দেখেন সাপ্লাই পেমেন্টের একটা ঘর পাচ্ছি আমি। তো সাপ্লাই পেমেন্টের যে ঘরটা পাচ্ছি, এখানে আমি টোটাল কত টাকা দিচ্ছি বর্তমানে সে টাকাটা দিয়ে দিব। তা আপনাদের কি পারচেজের সময় কোনো ডিউ থাকে? বাকি থাকে? পার না, না, আঙ্কেল পার্সেস মানে ডিউ রাখে না। ওই আগে ডিউ করতে হয়। পেমেন্ট আগে করতে হয়। আগে পেমেন্ট করতে হয়, তাই তো? কিছু ক্ষেত্রে ডিউ থাকতে পারে। আচ্ছা, তো ২ টাই দেখেন। ২ টাই দেখাচ্ছি তাহলে। যদি এমন হয় যে উনাকে আগে পেমেন্ট করতে হয়, তাহলে তো আপনি উনার আ লেজারে যেয়ে আচ্ছা, এই যে উনার লেজার কোথায় পাবো? আমি কনট্যাক্ট আমি এখানে একটু স্কিপ করছি কিন্তু এই ৩০ সেকেন্ড আমি দেখতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই। আমরা আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, যদি বিষয়টা ২ রকম হইতে পারে। এক হচ্ছে আপনি উনাকে আগে পেমেন্ট করতেছেন, ২ হচ্ছে আপনি উনার কাছ থেকে বাকিতে নিচ্ছেন। তাই তো? আবার দেখা জি, যাচ্ছে যে জি। ক্যাশে সম্পূর্ণ হইতে পারে। যদি হয় তাহলে সেটা। তো এখন যেটাই হোক না কেন তার জন্য আমরা পারচেজ যখন করতেছি যদি আগে পেমেন্ট করা লাগে আমরা এই যে দেখেন এখানে সাপ্লায়ার সাপ্লায়ারে আসলে তো সাপ্লায়ার খুঁজে পাচ্ছি। সাপ্লায়ার ছিল হলো কে? আরিফুল ইসলাম মনে হয়। এই যে আর আরিফুল ইসলাম। আচ্ছা, এখন যদি আগে পেমেন্ট করা লাগে অ্যাকশন থেকে পে তে ক্লিক করে এনার নামে কত টাকা পে করতে চাচ্ছি সেই টাকাটা দিয়ে দিব। মনে করেন যে আমরা উনাকে আগে ৳২,০০,০০০ পেমেন্ট করে দিচ্ছি। কনফার্ম করে রাখা। ঠিক আছে? কালকে 100% দিব। এরপর তো ঠিকই হয়। যেটা নয়তো করে আড়াই করে। এই যে দেখেন ৳২,০০,০০০ মনে করেন আগে থেকে পে করে দিছি। এটা কিসের মাধ্যমে পে করছি সেই মেথডটা আমি চাইলে দিয়ে দিতে পারি। এটা ব্যাংকের মাধ্যমে আমি মনে করেন। ব্যাংক, হ্যাঁ। আচ্ছা, যখন এই টাকাটা আমি পে করে দিচ্ছি, এখন আমি যদি পারচেজে আসি, পারচেজে এসে এখানে নিচের দিকে আসলে এই যে দেখেন পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি না আমরা? জি। আচ্ছা, এই পেমেন্ট মেথডে এখান থেকে আমরা তখন অ্যাডভান্স দেখাবো। কারণ আমাদের তো অ্যাডভান্স পে করাই আছে। তখন আমরা অ্যাডভান্স দেখাবো। আর যদি অ্যাডভান্স আমাদের না করা হয়, তখন হচ্ছে আমরা ক্যাশ দেখাবো যদি ক্যাশে হয়। বুঝতে পারছেন? এই জিনিসটা শুধু একটু খেয়াল রাখতে হবে। এখানে ৩ টা অপশন আছে। এক হচ্ছে আমরা যদি আগে থেকে ওই সাপ্লায়ারকে পে করে থাকি, পে করা হয়ে গেছে তাহলে তখন আমরা অ্যাডভান্সটা দেখাবো। আর আমরা যদি বর্তমানে ক্যাশে সম্পূর্ণ কিনতে চাই তাহলে ক্যাশ দেখাবো। আর আমরা যদি এমন হয় যে টোটাল আ বর্তমানে এই যে অ্যামাউন্টটা ৳১,৩৬,৬০০ এখন পে করতেছি মনে করেন ৳১,০০,০০০ তাহলে ওই ৳১,০০,০০০ অ্যামাউন্টটা আমরা এখানে দেখাই দিব। যখন এটা দেখাবো তখন দেখেন এই পেমেন্ট ডিউ দেখাচ্ছে কত? দেখেন তো? ৳৩৬,৬০০ এই ৳৩৬,৬০০ হচ্ছে এনার নামে যোগ হয়ে যাবে আরফুল ইসলামের নামে। অর্থাৎ উনি ৳৩৬,৬০০ আমাদের থেকে পাবে। এখন এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন জাস্ট আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন তাহলে আপনার পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা কিছু একটা ফিল আপ করি নাই। এখানে হচ্ছে মার্জিনটা চাচ্ছে।
আচ্ছা, এখন সেভ বাটনে ক্লিক করলে আমাদের পারচেজটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে পারচেজটা করলাম, এটা আমি দেখব কোথা থেকে যে আমার পারচেজটা হইছে? তো এটা দেখার জন্য আমরা বাম সাইডে যে পারচেজ অপশনে ক্লিক করব, এখান থেকে লিস্ট পারচেজ অপশনে ক্লিক করব। লিস্ট পারচেজ অপশনে ক্লিক করলে আমাদের টোটাল পারচেজগুলো এখানে দেখতে পাবো। এটা রানিং ডেট অনুযায়ী এটা সিরিয়ালে থাকবে আরকি। তো যেহেতু আমরা মাত্র একটা পারচেজ করছি, ওটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে ভীষণ আরিফুল ইসলাম ইনার কাছ থেকে আমরা পারচেজ করছি। ঠিক আছে? এই যে দেখেন ১,৩৬,৬০০ টাকা টোটাল বিল ছিল। এখান থেকে আ আমাদের ডিউ আছে কত? ৩৬,৬০০ টাকা। এটা কি বুঝতে পারছেন এবার? আচ্ছা, এখন আমরা যদি আরো ডিটেইলস দেখতে চাই, অর্থাৎ মনে করেন যে আপনি কয়েকটা ইনভয়েসে উনার কাছ থেকে পারচেজ করছেন। এখন আপনি টোটাল অ্যামাউন্টটা দেখবেন যে আমার টোটাল উনি কত টাকা পাবে আমার কাছে। তাহলে কোথায় যাব বলেন তো? কোথায় সাপ্লায়ারে যায় ওনার নামে ক্লিক করলে আছে। এখানে ক্লিক করে ভিউতে ক্লিক করব। আচ্ছা, ভিউতে ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে সামারি আমি দেখতে পাবো যে টোটাল কত টাকা পারচেজ করছি এবং এখান থেকে টোটাল টোটাল লেজারটা আর কি। লেজারটা দেখতে পাবো। রাইট। আচ্ছা লেজারটা কি আমি ডেট ওয়াইজ পাবো না? এটা এই যে নিচে তো ডেট ওয়াইজ দেওয়াই আছে। ও আচ্ছা নিচে হ্যাঁ, বুঝতে ওইখানে সামারিটা পাচ্ছেন জাস্ট। আগে সামারিটা দাও ভবনটা দেখছেন ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পারচেজ নিয়ে কোনো কনফিউশন আছে? তো আপনাদের সকল রিপোর্ট কি এক্সেল মোডে ডাউনলোড করা যাবে না? আচ্ছা, ডাউনলোড করতে পারবেন, অসুবিধা নেই। একটা মিনিট জাস্ট। ও আচ্ছা। আচ্ছা, তো আপনার পারচেজটা তো তাহলে বুঝতে পারছেন ক্লিয়ার, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। পারচেজ আ বুঝতে পারছেন। আর হচ্ছে আমাদের কিছু বিষয় আছে। যেমন আমাদের আপনাদের লোকেশন কয়টা? ব্রাঞ্চ কয়টা? ২ টা হবে। ২ টা আপাতত একটা দিয়ে ইউজ করব, পরে একটা ইউজ করি। না স্টক ট্রান্সফার এর জন্য মূলত উনি বলতেছে। আপাতত যদি একটা থাকে তাহলে ওটা লাগতেছে না। আর পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যদি এমন হয় যে এক ব্রাঞ্চের থেকে আরেক ব্রাঞ্চে পণ্য ট্রান্সফার করা লাগে তখন হচ্ছে স্টক ট্রান্সফারটা প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে আরো কিছু বিষয় আছে যেমন রিপোর্টিং, এরপর হচ্ছে এক্সপেন্স আ প্লাস আদার্স এসএমএস এর কিছু ফাংশন আছে এবং সেলের যে পার্টটা এটা হচ্ছে আগামীকালকে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আর বাদবাকি যেগুলো আছে আরকি। তো কালকে কখন সময় দিতে পারবেন আপনারা? অ্যাকাউন্টস এরটাও কি কালকে করবেন? হ্যাঁ, ওটা সবই কমপ্লিট করব। কারণ যেহেতু কালকেই সেলটা করব আমরা, সেলের পার্টটা আমরা কালকেই দেখব। দেখে ডেভেলপারটা কি আজকে করা যায় না? আ সেলটা মানে সেল দেখালে ওখানে তো কিছু রিপোর্ট-টিপোর্ট আছে যেগুলা হচ্ছে একসঙ্গে দেখাতে হয় আরকি। আপনি বললে আমি দেখায় দিচ্ছি সেলের পার্টটা। আমার মনে হয় আজকে দেখানোই বেটার। কারণ আমাদের সময় সুযোগ মেইনটেইন কইরা করা একটু বেটার লাগছে। সেলটা আপনি ২ ভাবে করতে পারবেন। সেক্ষেত্রে দেখেন সেলের পার্টটা তাহলে জি। স্কেউ আচ্ছা, সেলটা আপনি ২ ভাবে করতে পারবেন। এক হচ্ছে এই যে বাম সাইডে সেল থেকে এড সেলে ক্লিক করে এখান থেকে করতে পারবেন। আবার এই যে উপরে যে শর্টকাট সেল আইকন এখান থেকে করতে পারবেন। এখন আপনাদের যদি ক্যাশে সেল হয়, অর্থাৎ ইনস্টলমেন্ট বাদে যদি সেল করেন, তাহলে আপনি চাইলে এই শর্টকাট সেলটা ইউজ করতে পারেন। এই যে উপরে যে পচ লেখা বা এই যে সেল লেখা, অরেঞ্জ কালারের আইকন এখানে। তো এখান থেকে কিভাবে সেল করব? এখান থেকে আমরা যখন সেলে ক্লিক করব, এই পেজটা আমার সামনে চলে আসবে। তো আসলে এখান থেকে আমরা জাস্ট ওয়াক ইন কাস্টমার, এখানে যদি কাস্টমারের ইনফরমেশন আমার আগে থেকে থাকে তাহলে সার্চ করে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা ধরেন আমি এমন একটা খুচরা একজন কাস্টমার কাছে ১ পিস সেল করব। সেক্ষেত্রে কি একটা ব্যবহার করতে হবে? বুঝতে পারিনি। আরেকবার বলেন। মানে আমি একজন খুচরা কাস্টমারকে একবারই সেল করব। আর কোনো মানে পরবর্তীতে আর উনারা তারা আমি পাবো না সিঙ্গেল হিসেবে। সেক্ষেত্রে কি এখানে এড করতে হবে? এখানে হচ্ছে ওটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি এখানে কিছু না লেখেন তাহলে ওটা ওয়াক ইন কাস্টমার হিসেবে থেকে যাবে। ওখানে কোনো ইনফরমেশন দরকার নাই। বুঝতে পারছেন? আর এটাই। আপনি যদি মনে করেন যে ইনফরমেশন রাখবেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে
সার্চ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা সেলটা ২ ভাবে করতে পারি। এক হচ্ছে বাম সাইডের সেল অপশন, এখান থেকে এড সেলে যেয়ে আমরা সেলটা করতে পারি। আরেকটা হচ্ছে জাস্ট এই উপরে যে আইকনটা দেওয়া আছে এখান থেকে করতে পারি। তবে আমাদের যদি ইনস্টলমেন্টের সেল করার প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বাম সাইডে যে অপশন এখান থেকে সেল করতে হবে। আর আমাদের যদি ক্যাশে হয় বা বাকিতে এমনি ইনস্টলমেন্ট বাদে এমনি বাকিতে হয়, তাহলে আমরা চাইলে এখান থেকে শর্টকাট সেলটা ইউজ করতে পারি। তো আমরা আগে এটা দেখি, শর্টকাট সেলটা দেখি। তার জন্য আমরা সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টমার যদি দিতে চাই, এই যে যদি কাস্টমার না দেন তাহলে ওয়াক ইন কাস্টমার থাকবে। আর যদি কাস্টমার দেন তাহলে অবশ্যই কাস্টমার হয় তৈরি করে নিবেন, প্লাসে ক্লিক করে এই যে এখান থেকে তৈরি করে নিবেন, আদারওয়াইজ এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমি তাহলে প্রোডাক্টের ঘরে সার্চ করে এটার প্রোডাক্টটা নিয়ে আসলাম। আমাদের প্রোডাক্ট কোড অথবা প্রোডাক্টের নাম যেকোনো কিছু লিখে এখান থেকে সার্চ করব। ঠিক আছে? তো এখান থেকে মনে করেন এই যে টিভিটা, এই টিভিটার প্রাইস আমার কত ছিল? ৩১,২০০ টাকা আমি নির্ধারণ করে আসছিলাম। এখন যদি এমন হয় যে আপনি এটার উপর জাস্ট একটা কমিশন দিবেন 5% বা 10% ডিসকাউন্ট দিবেন। তাহলে জাস্ট এই যে ডিসকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে পার্সেন্ট জাস্ট আমি ধরে নিলাম যে 10%। তাহলে 10 দিয়ে দিলাম, আপডেট করে দিলাম। এখন দেখেন 25% ডিফারেন্স। হ্যাঁ, যেটাই দেয়ার এখান থেকে দিয়ে করতাম। হ্যালো? জি, হ্যাঁ, এটা বুঝতে পারছেন? জি, জি। আচ্ছা। এখন হচ্ছে আপনার সব ইনফরমেশন আমার হয়ে গেল। আমি জাস্ট ক্যাশ বাটনে যদি ক্লিক করি, আমার ইনভয়েসটা তৈরি হয়ে যাবে, সেলও কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি ক্যাশ বাটনে ক্লিক করলাম। এই যে আমার ইনভয়েস যে ফরম্যাটে থাকবে, যদি A4 সাইজ হয়। আচ্ছা, একটা মিনিট, জাস্ট একটা কল আসছে বারবার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আ জি, আমি একটা সাপোর্টে আছি তো। কি কোনো ইস্যু আছে? আমাদের এই যে বারকোডটা পিন হচ্ছে না, আপনি একটু কি লেগে দিতে পারেন? আ আমি হ্যাঁ, দেখা দিতে পারবো। কিন্তু আসলে আজকে তো সম্ভব হচ্ছে না। কারণ ওই একটা সাপোর্টে আছি। এটা শেষ করতে অলরেডি অফিস টাইম তো হয়ে গেছে। আপনি কালকে সকাল ১০ টার পর আমাকে যদি আল্ট্রাভিউটা দেন, তাহলে হচ্ছে আমি কানেক্ট হয়ে আপনাকে লাইভ দেখায় দিতে পারবো আরকি। আচ্ছা, সকাল ১০ টার পর একটু তাহলে নক দিবেন কাইন্ডলি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আপনাদের অনুযায়ী আ জাস্ট ইনভয়েসের ফরম্যাট অনুযায়ী A4 প্রিন্টটা A4 এই তো মনে হয় প্রিন্ট করবেন, তাই না? ইনভয়েসটা? জি, জি। এরপরেও করবো, আর আপনি যেটা ১ম দেখাইছেন ওইটা তো করতে পারি, ২ টাই। যাই হোক, যেটা প্রয়োজন হয়। ইনভয়েস একটু এড করতে হবে। ইনভয়েসটা একটু জিনিস এড করতে হবে, পার্সেন্টেজ। আর পুরো প্যাকেজটার এবার ২০ হবে পরে লেস হবে পার্সেন্ট, কত পার্সেন্ট দিচ্ছি, দেন হচ্ছে নেট অ্যামাউন্ট যেটা। প্রবলেম নাই। আপনি যেটা করবেন, এই যে ডেমোটা তো আপনার কাছে দেওয়া হচ্ছে। আপনারা হচ্ছে এখানে ওই প্রয়োজনে একটা প্রিন্ট করবেন। কি এড হবে আপনাই কেমন হয় দিয়ে দিক। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছেন। আর এখানে কাস্টমারের ইনফরমেশন রাখলে একটা সুবিধা আছে। সেটা হচ্ছে কি, আপনার দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ওকেশনে অথবা বিভিন্ন অফার যদি দেন, তাহলে পরবর্তীতে এই কাস্টমারগুলোর কাছে আপনি ডিফল্টভাবে এক ক্লিকেই চাইলে বিভিন্ন প্রমোশনাল এসএমএস পাঠাইতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, জি। এই কারণে চেষ্টা করবেন যে কাস্টমারের নাম্বারটা রাখার জন্য। ওকে। জি, অবশ্যই। আর বাল্ক এসএমএসটা তো আপনাদের ফ্রি নাকি? বাল্ক এসএমএসটা অবশ্যই আপনি ফ্রিতে পাঠাইতে পারবেন। জাস্ট একটা প্যাকেজ কিনতে হবে আরকি। প্যাকেজটা কেনা থাকলে আপনি পরবর্তীতে যতদিন ইচ্ছা ততদিনের ভিতরেই পাঠাইতে পারবেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব আপনাদের মাধ্যমেই। তো ওয়েবসাইটে আমাদের যে এখন যে স্টকটা আছে, এই স্টক দইরা ওইখানে অটোমেটিক তো যাবে নাকি যদি আমরা ওইটা লিংক করে দেই? আচ্ছা, ওটা হচ্ছে, হ্যাঁ, আপনি করতে পারবেন। সফটওয়্যারের সঙ্গে পরে সিনক্রোনাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? জি। চাইলে ওটা লাইভ সিনক্রোনাইজ করে নিতে পারবেন, সমস্যা নেই।
আচ্ছা, তো আমাদের এখন যা যা প্রয়োজন হয় এগুলাই আমরা আপাতত দেখি আর কি বেসিকটা। তো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে সেলসের থেকে আমরা অল সেলসে যদি ক্লিক করি তাহলে টোটাল সেলগুলা আমি দেখতে পারবো। অর্থাৎ আমার কোন ইনভয়েসে কত টাকা সেল হইছে না হইছে এবং কোনটায় বাকি আছে না আছে, কোনটায় আংশিক বাকি আছে, সব ডিটেইলস আমি এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে? এটা আমি ডেইলি, উইকলি, মান্থলি বা ডে ট্রেন্ড দিয়ে দেখতে পারবো নাকি? হ্যাঁ, অবশ্যই এখান থেকে ফিল্টারের অপশন আছে। এটা আপনি ডেট অনুযায়ী দেখতে পাবেন। আপনি যদি মনে করেন শুধুমাত্র বাকিরগুলো আমি দেখব, এখান থেকে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে? এভাবে ফিল্টার করে দেখতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি শুধুমাত্র একটা কাস্টমারের নির্দিষ্ট কাস্টমারের কোন ডেটে কিনছে তারটাই দেখব, সেটাও করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, আপনারা ফিল্টার করে দেখতে পারবেন। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে বাম সাইডে অ্যাড সেলে আমি যদি যাই, অ্যাড সেলের সিস্টেমও সেম একইভাবে আপনি কাস্টমার দিবেন সর্বপ্রথম। এখান থেকে আমি ধরে নিলাম যে ইনি আমার কাস্টমার। এখন এনার কাছ থেকে আমি আ আচ্ছা, এনার কাছে আমি হচ্ছে সেল করব। এখন এখানে দেখেন পে টার্মের একটা বিষয় আছে। আপনাদের কি ইনস্টলমেন্ট সিস্টেম আছে নাকি? না, এটা হতে পারে, এখন নেই আর বর্তমানে। পরবর্তীতে যদি দেখা হয়, হ্যাঁ, তখন লাগতে পারে। তাহলে এটা আমি স্কিপ করব আপাতত। টাকা বলেন যেহেতু আচ্ছা, আ একই সিস্টেম, শুধুমাত্র এখান থেকে পে টার্মটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এটা আমাদের কয় মাসের, মান্থলি হ্যাঁ, জি, 6 মান্থস। তো 6 দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমাদের এই যে এখান থেকে প্রোডাক্ট সার্চ দিব। তো প্রোডাক্ট সার্চ দিলাম। প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৩১,২০০ টাকা। মনে করেন যে এখানে হচ্ছে একদম নিচে চলে এসে একটা ডাউন পেমেন্ট তো দেয়। এখানে দেখা যাচ্ছে যে ১১,২০০ টাকা সাপোজ দিল। তাহলে বাদবাকি থাকতেছে কত? ব্যালেন্স দিয়েও এই যে ২০,০০০ টাকা। যেহেতু আমি এখানে কয় মাসের কিস্তি এভাবে দিয়ে আসছি যে কয় মাসে পরিশোধ করবে। তো এখানে সেভ অ্যান্ড প্রিন্টে আমি যদি ক্লিক করি তাহলে এই যে এখানে নিচেই আমি দেখতে পাবো যে ওনার পার মান্থ কি আসবে এটা। পার মান্থ কত করে আসবে এবং পরের কোন ডেটে ওনার পে করবে আরকি। ঠিক আছে? আর এখানে সাপ্লায়ার এবং সেলারের, রিসিভারের সাইন থাকবে। এখান থেকে দিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে তো মোটামুটি সেল পার্টটাও বুঝতে পারছেন। আশা করি যতটুক দেখলাম আমরা কোনো প্রবলেম নাই। আচ্ছা, যেহেতু আমরা পারচেজ আর সেল দেখছি, এখন বিষয় হচ্ছে যে আমরা পারচেজ বা সেল যেটাই করব না কেন, আমরা পরবর্তী ইনভয়েসগুলা দেখার জন্য কোথায় আসবো? পারচেজ যদি হয় তাহলে পারচেজ থেকে লিস্ট পারচেজ এখানে আসলে আমরা হচ্ছে টোটাল পারচেজের যে ইনভয়েসে পারচেজগুলো করছি সেগুলো আমরা দেখতে পাবো। সিরিয়াল বেসিসে, সিরিয়াল ডেট অনুযায়ী দেখতে পাবো। এখন এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। এটা ইউজ করে আমরা যদি চাই যে শুধুমাত্র বাকিতে যাদের কাছ থেকে পারচেজ করছি সেই লিস্টগুলা দেখব, সেটাও আমরা করতে পারি। বা সাপ্লায়ার অনুসারে, ডেট অনুসারে বিভিন্নভাবে আমরা ফিল্টার করতে পারি। ঠিক একইভাবে আমরা সেলের ক্ষেত্রেও সেম। আমরা যদি টোটাল সেলটা দেখতে চাই, অল সেলসে চলে আসলে ইনভয়েস অনুসারে আমরা দেখতে পাবো সেলগুলা। এবং একইভাবে আমরা চাইলে এখান থেকে ডেট অনুযায়ী বা যেকোনো প্রকার লেনদেনের উপর ভিত্তি করে আমরা ফিল্টারগুলা সম্পন্ন করতে পারবো। আচ্ছা, ইভেন আপনি যদি মনে করেন যে আমি ইউজার অনুসারে সেল দেখব, যে আমার কোন ইউজার দেখা যাচ্ছে যে আজকের দিনে কত টাকা সেল করছে, সেটাও কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, এখানে ইউজার ক্রিয়েশন করে নিলে যে আইডি দিয়ে লগ ইন করবেন তার নামটা শো করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এক্সপেন্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা বাম সাইডে যে এক্সপেন্স অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট এক্সপেন্স ক্যাটাগরিজ ফার্স্টে তৈরি করে নিব। তো এক্সপেন্স ক্যাটাগরিজ তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আমাদের যেকোনো একটা ক্যাটাগরি তৈরি করে নিতে হবে। যেমন আমরা যদি এখানে ইলেকট্রিসিটি বিল লিখি তাহলে এটা হতে পারে ইউটিলিটি বিল, গেস্ট বিল, বা আদার্স যেকোনো কিছু আমাদের ইচ্ছামতো আমরা তৈরি করে নিব। যেমন দৈনন্দিন আপ্যায়ন খরচ হতে পারে। ঠিক আছে? আবার গ্রাহকদের দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন, মানে এক কথায় প্রাতিষ্ঠানিক যাবতীয় যত খরচ আসে সব আমরা একটা ক্যাটাগরি আলাদা করে নিব। তো ক্যাটাগরি আমার যখন তৈরি হয়ে যাবে তখন আমরা চাইলে কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী ওই ক্যাটাগরিটা দেখাই দিতে পারবো। সেটা দেখাবো কোথায়? যে এই যে এড এক্সপেন্স এ, যে
অর্থাৎ ক্যাটাগরিটা আমরা একবারের জন্য তৈরি করে রাখবো। অ্যাড এক্সপেন্সে যেয়ে আমরা রেগুলার এক্সপেন্সগুলো করব। তো আমরা অ্যাড এক্সপেন্সে যখন ক্লিক করলাম, তখন হচ্ছে জাস্ট এক্সপেন্স ক্যাটাগরিটা আমাকে ফার্স্ট দেখাইতে হবে যে আমরা কোন পারপাস খরচটা করতে চাচ্ছি। তো আমি ধরে নিলাম যে এখান থেকে আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি। তো ইলেকট্রিসিটি বিল যে দিচ্ছি এটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের যে ঘরটা দেখতে পাচ্ছি, এখানে আমার অ্যামাউন্টটা দিতে হবে যে টোটাল কত টাকা। আমি ধরে নিলাম যে এখান থেকে আমার ২৫০০ টাকা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। তো এই অ্যামাউন্টটা লিখে দিলাম। এখন এই অ্যামাউন্টটা যে আমি পে করলাম, এই টাকাটা আমি কোথা থেকে দিলাম ওটা তো আমাকে দেখাইতে হবে, তাই না? তো এটার জন্য আমি একদম নিচে চলে আসব। একদম নিচে চলে এসে জাস্ট অ্যামাউন্টের ঘরে আমি ২৫০০ টাকা লিখে দিচ্ছি এবং এটা আমি কোন মেথডে খরচটা করলাম, এটা কি ব্যাংকের থেকে দিলাম বা বিকাশের থেকে দিলাম অথবা ক্যাশের ফান্ডের থেকে দিলাম, সেটা আমরা জাস্ট এখান থেকে দেখাই দিব। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। তো এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা যখন সেভ বাটনে ক্লিক করব তখন কি হবে, আমাদের লিস্ট এক্সপেন্সের ভিতর ওই এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমরা যাবতীয় এক্সপেন্সগুলা খুঁজে পাবো হচ্ছে লিস্ট এক্সপেন্সে। এখন বিষয় হচ্ছে যে আমাদের যখন মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা যদি চাই যে আমাদের আলাদা খরচগুলা বের করব, তাহলে এখান থেকে ডেট ফিল্টার করে আমি বের করে নিতে পারবো। ইভেন আমি যদি মনে করি যে এই মাসে আমার আ অন্যান্য যেকোনো একটা নির্দিষ্ট পারপাস কত টাকা খরচ হইছে। যেমন মনে করেন যে আপ্যায়ন খরচ বাবদ এই মাসে আমার কত টাকা খরচ হইছে এটা আমি দেখতে চাচ্ছি। সেটাও আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে? তো এভাবে জাস্ট দেখে নিতে পারবেন। তাহলে এক্সপেন্স ফাংশন নিয়ে কোনো সমস্যা আছে কারোর? আচ্ছা ঠিক আছে। তো দেখেন, এরপর হচ্ছে আ আমাদের জন্য আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে এই যে পেমেন্ট অ্যাকাউন্টের যে সেকশনটা। তো এটা মূলত হচ্ছে আপনারা যখন আপনার সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবেন, অ্যাক্টিভেশন করার পর পারচেজ সেল অর্থাৎ টাকার হিসাব যখন আসবে তার আগে হচ্ছে আমাকে কি করতে হবে, এই মডিউলটা চালু করে নিতে হবে। এটা আমাকে ইনফর্ম করলে আমি ওটা অ্যাক্টিভেশন করে দিব। এখন আমরা যদি লিস্ট অ্যাকাউন্টে যাই তাহলে এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পেমেন্টের অপশনগুলা অর্থাৎ আমরা যে মেথডগুলা ক্রিয়েশন করছি সেগুলা আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমার ডেমো সফটওয়্যার, এখানে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট ক্রিয়েশন করা হইছে। যেমন এই যে উত্তরা ব্যাংক, নগদ, হ্যাঁ? আবার অনেকের নামে ক্রিয়েশন করা হইছে ডিবিবিএল বা ক্যাশ। এক কথায় আপনাদের যে মেথডগুলা প্রয়োজন হবে সেগুলা আপনি শুধুমাত্র এখানে তৈরি করে নিবেন। তো মেথডের ভিতর কি প্রয়োজন হবে? এটা অবশ্যই ক্যাশ প্রয়োজন হবে। এরপর যদি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয় পারচেজ সেল, তাহলে কি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো ওটা কিভাবে তৈরি করে দেখেন। ওটা তৈরি করার জন্য আমরা জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করব। ঠিক আছে? তো অ্যাড বাটনে ক্লিক করে দেন এখানে আমরা শুধুমাত্র আপনার নামটা দিব এবং এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার। এখন ক্যাশের তো কোনো অ্যাকাউন্ট নাম্বার হয় না, হয়? সাপোজ আমরা এখানে ক্যাশটা দিয়ে দিলাম। এখানে যেহেতু ক্যাশের কোনো অ্যাকাউন্ট নাম্বার হয় না, আমরা চাইলে এখানে 0 দিয়ে দিতে পারি। তো এটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি। আচ্ছা, তো এটা আমরা জাস্ট এখানে তাহলে ক্যাশ লিখে দিচ্ছি এবং অ্যাকাউন্ট নাম্বার। এই যে দেখেন ২ টা ঘর এখানে স্টার মার্ক করা আছে। শুধুমাত্র এই ২ টা আমাকে ফিল আপ করলে হবে। আর এগুলা আপাতত ফিল আপ না করলেও চলতেছে। আমরা এখন হচ্ছে তাহলে ক্যাশ লিখে এখানে ক্যাশের একটা দিয়ে আ জাস্ট অ্যাকাউন্ট নাম্বার ০০ দিয়ে দিলাম আমি। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে কি হবে? আমার ক্যাশ নামে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। ঠিক এখানে যে অ্যাকাউন্টগুলো হইছে ক্রিয়েশন এভাবেই। এখন ক্যাশের জায়গায় যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা বিকাশ থাকে, শুধুমাত্র আপনি এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে সেভ করে দিবেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি যখন ক্যাশ এখানে চালু করতেছি বা ক্যাশ নামে অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি, হয়তো ফোলা ছিল যার কারণে আমি এইটুকু আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, এটা হলো জাস্ট আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে নিছি। এখানে সু
হ্যাঁ, পেমেন্টে লিস্ট অ্যাকাউন্ট আচ্ছা এটা রেকর্ড দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আর আমি শর্টলি বলে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে জাস্ট আমরা পেমেন্ট অ্যাকাউন্ট থেকে লিস্ট অ্যাকাউন্টে যেয়ে আমাদের যাবতীয় যত মেথড আছে সেগুলো হচ্ছে এড করে নিব, হ্যাঁ? পেমেন্ট মেথড। যেমন আমাদের পেমেন্ট মেথড কি হয়? এটা অবশ্যই ক্যাশ হবে, এরপর ব্যাংক হতে পারে, বিকাশ হতে পারে, নগদ হতে পারে বা আদার্স যেকোনো মেথড হতে পারে। তো ওইগুলা আমাদেরকে তো দেখাইতে হবে সফটওয়্যারে যে আমি কিভাবে আ কোন মেথডে আমি পেমেন্টটা নিচ্ছি বা দিচ্ছি। অর্থাৎ আমার যদি পরিপূর্ণ হিসাব রাখতে চাই আমি যে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে লাইভ, ওই হিসাবগুলো রাখার জন্য আমাকে অবশ্যই এই মেথডটা অবলম্বন করতে হবে। আচ্ছা সেক্ষেত্রে তখন আমি কি করব? তখন আমি ওই মেথডগুলো এখানে তৈরি করে নিব। এটা তৈরি করার জন্য জাস্ট এড বাটনে ক্লিক করে আমাকে এখানে একটা নাম দিতে হবে। সাপোজ আমি এখানে একটা ব্যাংকের নাম দিলাম যে মিডল্যান্ড ব্যাংক। তো এভাবে যখন দিয়ে দিচ্ছি তখন ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন। জাস্ট এই ২ টা ঘর আপনি ফিল আপ করবেন, আর কিচ্ছু লাগবে না। এখন আপনি কি করবেন? সেভ বাটনে ক্লিক করবেন। এই যে সেভ বাটনে যখন ক্লিক করবেন তখন এখানে যে অ্যাকাউন্টগুলা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। যেমন এই যে দেখেন, আমরা এখানে মিডল্যান্ড ব্যাংক নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করছি। ঠিক আছে? এখন অ্যাকাউন্টের আমার ব্যালেন্স দেখছেন কত? ৳0 কারণ আমরা শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েশন করছি। এখন বিষয় হচ্ছে আপনারা যখন সব সফটওয়্যারের সবকিছু তুলে ফেলবেন, স্টক বলেন বা এভরিথিং প্রোডাক্টগুলো সব তুলে ফেলবেন। তোলার পর থেকে তো আপনারা লেনদেনটা শুরু করে দিবেন। অর্থাৎ সেল শুরু করে দিবেন। আ বা এরপরে যদি নতুন করে পারচেজ করা লাগে সেটা করবেন। তো যখন সেল শুরু করবেন, তার পূর্বে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টগুলো আপনি ক্রিয়েশন করছেন, ক্যাশ, বিকাশ, নগদ বা ব্যাংক যেগুলাই হোক না কেন, এইটাই যে ব্যালেন্সগুলো আছে বর্তমানে, সেই ব্যালেন্সগুলা হচ্ছে আপনি এখান থেকে দেখায় নিবেন। অর্থাৎ এখানে 0 থাকলে আপনি তো ওটা মিলাইতে পারবেন না যে আমার কত থেকে শুরু করছিলাম আর এখন কত টাকা আছে। ওটা তো আমি ক্লিয়ার বুঝতে পারব না। এই কারণে কি করব? আমি ধরে নিচ্ছি যে আমার এই যে ব্যাংক অ্যাকাউন্টে ৳২,০০,০০০ আছে। সেই ৳২,০০,০০০ কি করব? আমি এখান থেকে এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি আমরা ডান সাইডে অ্যাকাউন্ট বুকের নিচে ডিপোজিট অপশন। তো এই ডিপোজিট অপশনে ক্লিক করে আমি যদি এখান থেকে এই ৳২,০০,০০০ ডিপোজিট দেখাই দেই। এই যে দেখেন ৳২,০০,০০০ অ্যাকাউন্ট অ্যামাউন্টের ঘরে দেখাই দিলাম এবং এখান থেকে ডেট কবের, আজকের ডেট দিয়ে দিলাম। এখানে যদি কোনো নোট কখনো লেখার প্রয়োজন মনে হয় তাহলে লিখে দিতে পারেন। দেন সাবমিট বাটনে ক্লিক। আচ্ছা সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে মিডল্যান্ড ব্যাংকে এখন কত টাকা দেখাচ্ছে? ওই ৳২,০০,০০০। তাহলে ডিপোজিট করা কি বুঝতে পারছেন? কিভাবে আমরা ডিপোজিট দেখাবো অ্যাকাউন্টসে? আচ্ছা এটা আমার করা লাগলো কেন? এটা আমার করা লাগলো হচ্ছে আমার ক্যাশটা অ্যাডজাস্ট করার জন্য। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে নতুন করে আপনি যদি বিজনেসে ইনভেস্ট করেন, ঠিক আছে? তখনও তো আপনার ডিপোজিট দেখানো লাগবে। কারণ আপনার প্রোডাক্ট পারচেজ করার সময় আপনার তো পেমেন্ট মেথড যেকোনো একটা দেখাইতে হবে, তাই না? তো তখন ডিপোজিট করা লাগতে পারে। তো ডিপোজিট করা লাগলে আমরা এভাবে ইউজ করব। এখন আমার তো এখানে কত টাকা আছে? ৳২,০০,০০০। এখন আমি যদি এই টাকা দিয়ে পারচেজ করি তাহলে কি হবে? এখান থেকে টাকা কমে যাওয়ার কথা, তাই তো? তো আমরা এটাই দেখি যে টাকাটা আসলে কমে কিনা। আমরা একটা পারচেজ এ যাই। পারচেজ এ যেয়ে আমরা একটা পারচেজ করি। শুনুন স্যার। না এখানে আসছে। কে? হ্যাঁ, ওই যে কত টাকা জানি ১,০০০? আচ্ছা আমরা সাপোজ এই টিভিটা পারচেজ করতেছি ২ পিস মনে করেন। আচ্ছা ঠিক আছে আমি বিলটা দেখে আমি আসতে হচ্ছে ৳৫২,০০০। এখন এই টাকাটা আমরা এই যে ৫২,০০০ মনে করেন যে আমি দিচ্ছি হচ্ছে এখান থেকে ওই মিডল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট দেখায় দিলাম। এই যে মিডল্যান্ড ব্যাংকে। আচ্ছা দেন আমি যদি এখন সাবমিট এ ক্লিক করি তাহলে আমার পারচেজটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? যেহেতু পারচেজ কমপ্লিট হয়ে গেল এখন আমি যদি পেমেন্ট অ্যাকাউন্ট থেকে লিস্ট অ্যাকাউন্টে আসি, এই যে লিস্ট অ্যাকাউন্টে আসলে এই যে দেখেন মিডল্যান্ড ব্যাংকে আমার এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেছে। ঠিক একইভাবে আমরা যদি
এখান থেকে সেল করি, সেল করার সময় এই ব্যাংক অ্যাকাউন্ট দেখাই দেই। আমাদের যদি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এসে জমা হয়, কোনো কাস্টমার ব্যাংকে পেমেন্ট করে, আমি মিডল্যান্ড ব্যাংক দেখাই দিব। ঠিক আছে? অর্থাৎ সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রসেস কিন্তু সেম। আপনি যখন সেল করতেছেন বা পারচেজ করতেছেন, আপনি তখন যেটা দেখাবেন ওইটাই এসে কিন্তু জমা হবে বা ক্যালকুলেশনটা ওইটার সঙ্গেই হবে। এই যে আমি ধরে নিলাম যে এটা এখন আমি সেল করতেছি। সেল করার সময় আমি যদি ক্যাশে হয় তাহলে ডিরেক্ট ক্যাশ দেখাই দিতে পারি। যদি মাল্টিপল পে হয়, মাল্টিপল পেতে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ওই ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স যেকোনোটা আমি দেখাই দিলাম। এটা যখন দেখাই দিচ্ছি তখন কি হচ্ছে, এই অ্যাকাউন্টের সঙ্গে এসে ক্যালকুলেশনটা হচ্ছে। তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি একটু ব্যাকে যাই, পেমেন্ট অ্যাকাউন্ট, লিস্ট অ্যাকাউন্ট, এখানে টাকাটা বেড়ে গেছে। ঠিক আছে? ঠিক এইভাবে ক্যালকুলেশনটা হবে প্রতিটা ক্ষেত্রে। আপনি পারচেজ করেন, সেল করেন বা এক্সচেঞ্জ করেন, যেকোনো সময় আপনি যে অ্যাকাউন্টটা দেখাই দিবেন ওটার সঙ্গে লাইভ ট্রান্সেকশনটা আপনি দেখতে পাবেন। এবং দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন এই যে মিডল্যান্ড ব্যাংক, ব্যাংকের থেকে বা বিকাশের থেকে কখনো ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছেন, অথবা বিকাশের থেকে ক্যাশে নিয়ে আসতে চাচ্ছেন বা ক্যাশের থেকে ব্যাংকে জমা দিতে চাচ্ছেন। তো ওইগুলা কিভাবে করবেন? ওগুলা করার জন্য এই যে দেখেন ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, ফান্ড ট্রান্সফারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে ফান্ড ট্রান্সফারে ক্লিক করে এখানে দেখেন ট্রান্সফার টু, আমি কোথায় ট্রান্সফার করতে চাচ্ছি। তো আমি ধরে নিলাম যে আমি ট্রান্সফার করতে চাচ্ছি হচ্ছে এখান থেকে ক্যাশে মনে করেন। তো ক্যাশে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি ওটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে ধরে নিচ্ছি যে আমি ৫০,০০০ টাকা ট্রান্সফার। এখানে অবশ্যই ডেট দিতে হবে। তো আজকের ডেটটা ক্লিক করলে আজকের ডেটটাই ফার্স্টে চলে আসবে। তো ওটা দিয়ে দিলেন। একটা মিনিট জাস্ট। আচ্ছা, তো এখানে ক্লিক করলে আজকের ডেটটা পেয়ে যাবেন। তো এখান থেকে ডেটটা দিয়ে দিলাম আমরা। এখন যদি কোনো নোট লিখতে হয় তো লিখে দিলেন। আদারওয়াইজ এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনি যদি এখানে নিচে চলে আসেন ওই অ্যাকাউন্টে, এই যে দেখেন ওই অ্যাকাউন্ট থেকে ওই ৫০,০০০ টাকা এটা ট্রান্সফার হয়ে গেছে এবং ক্যাশের সঙ্গে ওই টাকাটা এসে জমা হয়েছে। ঠিক আছে? তো এটা তো বুঝতে পারছেন আশা করি। কিভাবে আমরা করব, আপনার ফান্ড ট্রান্সফার করব, কিভাবে ডিপোজিট করব, হ্যাঁ? এটা আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি অ্যাকাউন্ট বুকে যাই, তাহলে আমার যে লেনদেনগুলো করলাম আমরা সব হচ্ছে আ করব। এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে পারছেন। আচ্ছা, পেমেন্ট অ্যাকাউন্টে তাহলে কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কোথাও না বুঝতে পারেন ইউজের সময় সেক্ষেত্রে তো আ সাপোর্ট নিতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা একটু রিপোর্টটা দেখব, হ্যাঁ? তো রিপোর্ট দেখার জন্য আমরা বাম সাইডে যে রিপোর্ট অপশন দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। দেন এখান থেকে আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট সর্বপ্রথম দেখতে পাচ্ছি। তো প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা আমাদের প্রয়োজন হবে বেশি। এখান থেকে আমি যদি ওটায় ক্লিক করি, দেন এখান থেকে সর্বপ্রথম আমার লোকেশন যদি থাকে লোকেশন অনুযায়ী আমি ফিল্টার করব, না হলে এটার দরকার নাই। আপনার আপাতত লোকেশন একটাই। এখান থেকে ডেট অনুযায়ী আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। আচ্ছা, এটা করলেন। এরপরে নিচে যদি আসেন তাহলে প্রফিটটা ২ ভাবে আপনি দেখতে পাবেন। এক হচ্ছে গ্রস প্রফিট আর একটা হচ্ছে নেট প্রফিট।
অর্থাৎ আপনি জাস্ট ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেটা পাচ্ছেন ওটা হচ্ছে এখানে পাচ্ছেন গ্রস প্রফিটে। আর নেট প্রফিটে এর সঙ্গে অনেক কিছু ক্যালকুলেশন যুক্ত হয়ে থাকে, ইনভয়েস ডিউ থাকে বা আলাদা এক্সপেন্স আরও অনেক কিছু থাকে। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে প্রফিটটা আমরা দুইভাবে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখেন আমি যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেটা আমরা দেখতে পাবো। পাশাপাশি আমি যদি মনে করি যে আমার এই ক্যাটেগরি সাপোজ টেলিভিশন ক্যাটেগরিতে আমার গত ১ মাসে কত টাকা প্রফিট হতে বা ফ্রিজে আমার গত ১ মাসে কত টাকা প্রফিট দেখতে চাচ্ছি। তাহলে আপনি এখান থেকে ক্যাটেগরি সিলেক্ট করে দেখতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনার ২-৩ টা ব্র্যান্ড আছে। আপনি চাইলেন যে আমার ভীষণ ব্র্যান্ডে কত টাকা প্রফিট হইতে আমি দেখতে চাচ্ছি বা আমার ওয়ালসন ব্র্যান্ডে কত টাকা প্রফিট এখান থেকে ফিল্টার করে দেখে নিতে পারবেন। ঠিক আছে? এটা তো ক্লিয়ার? তো এই এটা প্রফিটের ওই যে প্রফিট বাই প্রোডাক্ট। আচ্ছা, প্রফিটটা আমরা যদি দেখতে চাই এখান থেকে প্রফিট অ্যান্ড লস রিপোর্টে আসবো। এখান থেকে আমরা চাইলে ডেট ফিল্টার করে বিভিন্নভাবে প্রফিটটা দেখতে পারি। অর্থাৎ আমি চাইলে প্রোডাক্ট অনুযায়ী দেখতে পারি, আমি ক্যাটেগরি অনুযায়ী, ব্র্যান্ড অনুযায়ী চাইলে দেখতে পারবো প্রফিটটা। এবং এখান থেকে নির্দিষ্ট ডেট ফিল্টার করতে পারবো যে আমি গত ১ মাসের প্রফিট যদি দেখতে চাই তাহলে ১ মাস ফিল্টার করে দিয়ে দিব এবং এখান থেকে কোন অনুযায়ী আমি প্রফিট দেখতে চাচ্ছি সেটাও ফিল্টার করে দেখে নিতে পারবো। এরপরে হচ্ছে আমরা প্রোডাক্ট পারচেজ রিপোর্ট যদি আলাদাভাবে দেখতে চাই এখানে ক্লিক করে আমরা দেখে নিতে পারবো। এগুলো জাস্ট ইউজ করতে আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট বেসিক একটু করলে হচ্ছে, ধারণা নিলে হচ্ছে। তো ইউজুয়ালি আমাদের প্রয়োজন হবে বেশি হচ্ছে প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা প্রয়োজন হবে, এরপর এক্সপেন্স রিপোর্টটা প্রয়োজন হবে। ওরপর হচ্ছে আ আপনার প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেজ রিপোর্ট এগুলো তো বুঝতেই পারছেন। এখান থেকে স্টক রিপোর্টটা প্রয়োজন হবে। আচ্ছা, স্টক রিপোর্ট কই? এই যে স্টক রিপোর্টে। আচ্ছা, স্টক রিপোর্টে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল কত টাকার স্টক বর্তমানে আছে এবং ওটা ক্রয় মূল্য অনুসারে দেখতে পাবো। এবং ঠিক একইভাবে আমি যদি ওটা সম্ভাব্য সেল করি তাহলে কত টাকা আসতে পারে সেটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আচ্ছা, এরপর সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট, এটাও একটা ইম্পর্টেন্ট। তো এখানে আমি যদি আসি, এখান থেকে আমি টোটাল আমার কাস্টমার এবং সাপ্লায়ারদের দেখতে পাবো, তাদের বাকির হিসাব সহ টোটাল একসঙ্গে। তো এখান থেকে আমি যদি ফিল্টার করি, আমি যদি চাই যে আমি শুধুমাত্র কাস্টমারের বাকিগুলা দেখবো, তাহলে কাস্টমারে ক্লিক করলাম এবং কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে এই যে দেখেন লাস্টের ঘরে ডিউতে দেখাচ্ছে। এবং এখন যদি আপনি ওভারঅল দেখতে চান যে সকল কাস্টমার মিলে কত টাকা বাকি আছে, তাহলে একদম নিচে গেলে আপনি দেখে নিতে পারবেন যে আমার এত টাকা বাকি আছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট রিপোর্ট গেল। এখন আর কিছু বিষয় আছে। আ এটা আমরা দেখি। সেটা হচ্ছে আমার যদি কখনো কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে কোনো কারণে আমার কোনো একটা কাঁচের জিনিস বা যেকোনো কিছু ড্যামেজ হয়ে গেছে। এখন ওটা তো আমার ইয়েতে রইছে, আমার সিস্টেমে রয়ে গেছে। অর্থাৎ সিস্টেমে থাকলে তো আপনি ওখানে আপনাকে যখন সেল করতে যাবেন তখন দেখাবে বা বিভিন্ন রকম ঝামেলা হবে। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনার কাছে নাই। তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে এড স্টক অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ক্লিক করুন। আচ্ছা, এখানে ক্লিক করে আপনার ১ম এ বিজনেস লোকেশনটা দিবেন। তো আমি ধরে নিলাম এটা। এখন অ্যাডজাস্টমেন্ট টাইপটা দিবেন যে এটা কি আপনি কেন অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাডজাস্টমেন্ট যে করবেন এটা কি নরমাল রইছে বা অ্যাবনরমাল রইছে। তো এটা এখানে আপনি সিচুয়েশন অনুযায়ী যেকোনো কিছু দিয়ে দিতে পারেন। এটা কোনো বিষয় না। মনে করেন অ্যাবনরমাল দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি জাস্ট ধরে নিলাম যে এই টিভিটা আমার কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে বা হয়ে গেছে যেটা আমি আর সেল করতে পারতেছি না টোটালি। কাস্টমার আবার আমি আ ইয়েকেও দিতে পারতেছি না। আমার সাপ্লায়ারকেও ফেরত দিতে পারতেছি না। অর্থাৎ ফিজিক্যাল ড্যামেজ বা যেকোনো কিছু হইছে। তো তখন আমি যদি এটা অ্যাডজাস্ট করতে চাই তখন হচ্ছে এই ফাংশনটা প্রয়োজন হবে।
তো জাস্ট এটা আমি দেখায় এখান থেকে কোয়ান্টিটি দেখাবো যে কত পিস। দেখানোর পর আমি যদি সেভ দিয়ে দিই তাহলে কি হবে যে ওই যে স্টকটা আর আমার ইনভেন্টরিতে শো করবে। ঠিক আছে? আর প্রফিট ওটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটু এসএমএস ফাংশনটা দেখব, হ্যাঁ? আচ্ছা, এসএমএস ফাংশন বলতে আমাদের যেটা করতে হবে যে আমরা বাম সাইডে এসএমএস যে মডিউলটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা জাস্ট বাই এসএমএস এটাই ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা বিভিন্ন এসএমএস এর প্যাকেজ এখান থেকে দেখতে পারবো। তো আমি যদি ৫০০ থেকে ২০০০ পর্যন্ত এসএমএস কিনি তাহলে একটা চার্জ দেখতে পাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি যত বাড়বে আপনার ওই চার্জটা কমতে থাকবে। তো সাপোজ আপনি ৫০০০ একটা যদি মেসেজ কেনেন তাহলে বাই নাওতে ক্লিক করে এখানে কোয়ান্টিটি দিবেন। দিয়ে তাহলে যে ৫০০০ একটা মেসেজের দাম আসতেছে ৳১৫০০। তো জাস্ট এটা যদি আপনি পারচেজ করে রাখেন কি হবে যে আপনার এই যে অ্যাকাউন্টে ওটা থেকে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি সেল করার সময় নির্দিষ্ট কাস্টমারকে শুধুমাত্র মেসেজ পাঠাবো, তাহলে জাস্ট যখন সেল করেন তখন আপনার এই যে নিচে দেখেন একটা এসএমএস নোটিফিকেশনের একটা ঘর দেখতে পাচ্ছি আমরা ক্যাশের পাশেই একদম। তো এটা আমি যদি টিক মার্ক করে দেই তাহলে ওই যে গ্রাহকের এখান থেকে নাম, মোবাইল নাম্বার নিয়ে আসতেছি আমি সার্চ করে বা ক্রিয়েট করতেছি, তার কাছে একটা এসএমএস চলে যাবে অটোমেটিক। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন অকেশনে আপনি চাচ্ছেন যে আপনার যত গ্রাহক আছে তাদেরকে আ এসএমএস পাঠাবেন। সাপোজ ঈদ অফার বা আলাদা যেকোনো অফার। তো সেক্ষেত্রে তখন আপনি এই যে এসএমএস সেন্ড এখানে চলে আসবেন। এখানে চলে এসে এখান থেকে আপনি গ্রুপ মেসেজ পাঠাইতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কি করতে হবে? আপনি যদি অল কাস্টমার সিলেক্ট করেন তাহলে সকল কাস্টমারের কাছে এখান থেকে যে মেসেজটা লিখে পাঠাবেন সেই মেসেজটা সকল কাস্টমারের কাছে চলে যাবে। আবার চাইলে শুধুমাত্র সাপ্লায়ার সিলেক্ট করতে পারবেন, শুধুমাত্র কাস্টমার সিলেক্ট করতে পারবেন বা ডিউ কাস্টমার সিলেক্ট করতে পারবেন। এভাবে ফিল্টার করে আলাদা, আলাদা মেসেজ করতে পারবেন। ঠিক আছে? তো এগুলোই ছিল মোটামুটি এসএমএস এর কাজ। আর হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে সফটওয়্যার সংক্রান্ত যদি অন্য কোনো কোশ্চেন থাকে আপনাদের তাহলে করতে পারেন। না, এই মুহূর্তে নাই। যদি পরবর্তীতে ইউজ করতে যাই এখন প্রবলেম হয় আপনার সাথে চলে যাবো। সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে প্রোডাক্টটা এড করে লিস্টেড করা। অর্থাৎ আপনি এক্সেল শিটে যদি লিস্টেড আমাকে করে দিতে পারেন, আমরা হচ্ছে আমাদের ইন থেকে ওই প্রোডাক্টটা এড করে দিতে পারবো। আমাদের প্রোডাক্ট এখানে আপনার সর্বোচ্চ ২০টা বা ২৫টা প্রোডাক্ট হবে, হ্যাঁ? সেটার বেশি হবে না। আমি আজকে যদি আপনাকে ৩ টার মধ্যে দেই তাহলে আজকে আপনি করে দিতে পারবেন না? হ্যাঁ, আপনি যদি আমাকে ঘন্টা ২ টাইম দেন যেকোনো দিন অফিস আওয়ারে সেক্ষেত্রে আমরা কমপ্লিট করে দিতে পারবো। আপনি যদি ৩টা ৩:৩০টার ভিতরে দেন বা করার তো আপনার এতক্ষণ লাগবে না, হয়তো ১৫-২০ মিনিট সময় লাগবে। অনেক আমাদের তো হোলসেলিং এটাই হচ্ছে প্রোডাক্ট। আমরা ভিতরে আশা করি ওইটা কমপ্লিট করে দিব আপনাকে।